হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিকুর রহমান মির্জা। আর আজকে আমরা চলে আসলাম আমাদের সফটওয়্যার ফাইনাল টার্ম নিয়ে কথা বলতে। সফটওয়্যার ফাইনাল টার্ম তেমন মিড টার্মে যেমন অনেক অ্যানালাইসিস পার্ট ছিল, অনেক মডেল ছিল, অনেক ড্র করতে হয়েছিল। সফটওয়্যার ফাইনালটা ঠিক তার বিপরীত। তার মানে কি? আমাদের এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে। সেই ম্যাথমেটিক্যাল টার্ম থেকে আমরা ইজিলি মার্ক গেইন করতে পারবো। যদি আমি তোমাদের প্রথমত কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করতে চাই, তবে আমাদের কোশ্চেন প্যাটার্ন হলো 60 মার্কের এক্সাম হয়। সেখানে আমাদের 30 মার্কের এমসিকিউ থাকে, 15 মার্কে একটা ওবিই কোশ্চেন থাকে, মানে একটা সিনারিও দেওয়া থাকবে ঠিক মিডিয়ার মতোই। জাস্ট আমাদের সেখানে কিছু সিনারিওটা বুঝে কথা বলতে হবে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এবার আর কোনো মডেল টডেল আসবে না। এবার জাস্ট কিছু টেস্টিং এর কথা বলতে হবে, কিছু ডিস্ক অ্যানালাইসিস এর কথা বলতে হবে, মানে কিছু মেথড নিয়ে আমরা কথা বলবো। তেমন প্যারা খাওয়ার কোনো কিছুই নেই। এছাড়া সিকিউ পার্ট আছে 15 মার্ক, দুইটা কোশ্চেন থাকবে, একটা অ্যান্সার করতে হবে। আর একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন দিয়ে দেয়, ধরো কোশ্চেন দেয় দুইটা, একটা থিওরি কোশ্চেন, একটা ম্যাথমেটিক্যাল কোশ্চেন। সো আমরা যদি ম্যাথমেটিক্যাল টার্ম গুলো খুব সুন্দর মতো পড়ি, আর ট্রাস্ট মি ইটস খুবই ইজি, তাহলে আমরা এই পণ্যতে খুব সুন্দরভাবে পণ্য নিয়ে আসতে পারবো এবং কুইজের জন্য ভালো একটা সেট আপ হয়ে যাবে। আমাদের মোট 6টা স্লাইড আছে, বুঝছো? ফার্স্ট কুইজে আমাদের প্রথম 3টা স্লাইডের উপর কুইজ হয়ে থাকে। এই 3টা স্লাইড হলো আমাদের ম্যাথমেটিক্যাল টার্মের স্লাইড। তো ধরতেই পারো তোমার প্রথম কুইজটা হবে ম্যাথমেটিক্যাল টাইপ, সেকেন্ড কুইজটা হবে থিওরি টাইপ। ট্রাস্ট মি, প্রথম কুইজটা থেকেই তুমি সম্পূর্ণ মার্ক ওঠানোর মতো ইজি সুযোগ পাবা। ইজি ম্যাথ দিবে, হ্যাঁ হালকা প্যাচাইতেই পারে, কিন্তু আমরা শিখবো ওভাবে যেন আমরা সব প্যাচ ধরতে পারি। এবং ম্যাথমেটিক্যাল টার্মিনালিটি প্রথম কুইজে ভাই পণ্যতে পণ্য শিওর করতে পারো। ট্রাস্ট মি, সেকেন্ড কুইজ পর চিল যাবে। তো এইটা আমাদের করতে হবে। সো চলো একটু আমরা অ্যানালাইসিস করি আমরা কিভাবে কি পড়বো। যদি ম্যাথ নিয়ে আমি কথা বলতে চাই তোমাদের সাথে, আমাদের 3 ধরনের ম্যাথ আছে: ইফোর্ট এস্টিমেট, ইভিএ অ্যানালাইসিস, এন্ড রিস্ক ম্যাথ নামে একটা ম্যাথ আছে, সেটা যাচ্ছে এমসিকিউ এর জন্য। আর বাদ বাকি থিওরি, রিস্ক অ্যানালাইসিস, সফটওয়্যার আর্কিটেকচার, সফটওয়্যার টেস্টিং। এই টেস্টিং আর রিস্ক অ্যানালাইসিস এই দুইটা মিলে হলো আমাদের ওবিই কোশ্চেনটা তৈরি করে ফেলে। আর এই যে সফটওয়্যার আর্কিটেকচার বলো কিংবা সফটওয়্যার কোয়ালিটি অ্যাট্রিবিউট বলো, এগুলো হলো ফর এমসিকিউ। মানে আমাদের 30টা এমসিকিউ আছে, তার জন্য এখান থেকে বেশি ধরনের এমসিকিউ এসে থাকে। সো কি বললাম, রিস্ক অ্যানালাইসিস আর সফটওয়্যার টেস্টিং খুব মনোযোগ দিয়ে পড়বো, কারণ সেটা আমাদের ওবি আনসার করতে অনেক হেল্প করবে। আর 3 ধরনের ম্যাথ আছে, খুব ভালো মতো পড়বো যেন ম্যাথগুলো আমরা খুব সহজেই করতে পারি। চলো অনেক আলোচনা হলো, এবার আমরা আজকে কিভাবে পড়বো সেই সম্বন্ধে একটা আইডিয়া নিই। চো লেটস স্টার্ট। হ্যাঁ, সো আমি তোমাদের জন্য কিছু নোট প্রিপেয়ার করছি। নোটগুলা কেমন? এই, আচ্ছা এখানে তো কান হয়ে যাতা হ্যাঁ। হ্যাঁ, নোটগুলো হলো যেমন ঠিক আগের মতো তো, যেমন মিডে তোমার জন্য স্লাইড প্রিপেয়ার করেছি, যেমন স্লাইড প্রিপারেশন তো আছেই, যে পার স্লাইডের সাথে একদম ডেসক্রিপশন সহকারে যেন তোমরা পড়েই বুঝতে পারো। এছাড়াও যেগুলো আছে সেগুলো হলো এমসিকিউ ম্যাজিক, সুন্দর মতো থিওরি পড়বো, পরে আমরা এই ওয়ার্ড ফাইল গুলো ওপেন করবো, জাস্ট উপরে দেখবো, হালকা আবার থিওরিটা রিক্যাপ করব। রিক্যাপ করার পরে এখানে এমসিকিউ গুলো আছে, সুন্দর মতো এমসিকিউ পড়বো, এমসিকিউ দেখবো, এবং এমসিকিউটা অ্যান্সার কেন সেটা তোমাদের আবার আমি এক্সপ্লেন করে দিছি। সো ভালো মতো যখন থিওরিটা পড়বা আর এই যে এমসিকিউ স্লাইড গুলো একটু সলভ করবা, ট্রাস্ট মি এমসিকিউ জন্য কোনো প্যারাই খাইতে হবে না। এন্ড এইটার সাথেও আরেকটা নোট প্রিপেয়ার করছি, জেমস নামে তো সেভ করেই রাখছি। সেটা হলো এই কয়টা, এটা আমি নর্মালি এমডি ফাইলই রাখছি, ডিপসিট কিছুতে বানিয়েছি। সো এমডি ফাইলই রাখছি, তোমরা যদি পিসিতে পড়তে চাও পড়তেই পারবা সহজে। আর মোবাইলে পড়তে চাইলে এমডি রিটার নামে একটা ফাইল আছে, জাস্ট এমডি রিটার নামে একটা অ্যাপস আছে, তো সেই অ্যাপটা নামা নিলেই হবে। এখানে কি আছে, এখানেও আমি তোমার সম্পূর্ণ বেসিক সহকারে বুঝিয়েছি যে কিভাবে কি আছে, একদম সুন্দরভাবে সাজানো আছে। তুমি যদি একদম মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত পড়ো, যে এখানে থিওরি মানে মেন মানে তোমার গ্রিস পার্ট, মানে আমাদের এমসিকিউ তে কি জানতে হয়, যেটা একদম আসবে মানে, মানে এমসিকিউ তো টাইপটা এমন হয় না যে কিছু থিওরিটিক্যাল পোর্শনের পর কোশ্চেন হয়, আমাদের সেই পোর্শন গুলা বুঝতে হয়, সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে হয়। সো আমি জেমসে
এই কাজগুলোই করছি, যে সম্পূর্ণ আগে থিওরিটা হালকা পাতলা বুঝাইছি, পরে দেখো যে এখানে বলে দিচ্ছি যে শুন বাংলা করে বুঝাই, কথা আমাদের তো থিওরি ইংলিশে পড়লে মনে থাকবে না, বুঝে পড়ে মনে থাকবে। দেন এই যে ফর এমসিকিউ টিপস, কোনগুলো এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট, কোন সামারি গুলা মনে রাখতে হবে সেগুলো হাইলাইট করে দিয়ে দিছি। এন্ড সবচেয়ে বেস্ট পার্ট হলো তোমাদের জন্য প্রায় 20টার উপরে এমসিকিউ প্র্যাকটিস দিয়ে দিছি। আমি আমার সফটওয়্যার কোর্স, এসকিউটি কোর্স, এই মেথড গুলো ফলো করে ভালো একটা ফলাফল পাইছি, তাই তোমাদেরও সাজেস্ট করতেছে। তো শূন্য মতো 20টা পড়বা, দেন 20টা ট্রু ফলস সলভ করবা, এন্ড ইন দি এন্ড নিচে অ্যান্সার আছে। সো পরীক্ষার আগ মুহূর্তে একটা ভালো প্রস্তুতির জন্য তোমরা এটা খুব সহজেই ব্যবহার করতে পারবা। সো অনেক কথাই বলা হলো, সো লেটস স্টার্ট আওয়ার টপিক টুডে, যে আমরা কি পড়তে যাচ্ছি। প্রথম যে আমরা মেইনলি সফটওয়্যার ফাইনালটাকে 2টা পার্টে কমপ্লিট করব। প্রথম পার্টটা ফুল ম্যাথ ডেডিকেটেড, যেহেতু প্রথম কুইজে আমাদের ম্যাথ আছে, সে সুন্দরভাবে ম্যাথ গুলো পড়বো, এন্ড তারপরটাতে থিওরি গুলো পড়বো। সো একটু আমরা আগে একটু ট্রেলার দেখে আসি, কি ম্যাথ পড়ো ভাইয়া, কি ম্যাথ আসে আর কি। সো ম্যাথ যদি বলি, প্রথমত সফটওয়্যার নিয়ে কিছু জিনিসপত্র চলো আমরা একটু দেখে আসি, যে আসলে কি ধরনের ম্যাথ আসে, বা কি করতে পারি, কি বা পড়বো। আচ্ছা, সো যখন আমরা ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে কথা বলতেছি, সফটওয়্যার একটা, তুমি একটা সাধারণ কথা ভাবো। ধরো তুমি তোমার সি শার্প কোর্সে একটা প্রজেক্ট বিল্ড আপ করবে, বুঝছো? আমরা একটা প্রজেক্ট বানাবো, বানান ভুল হলো সরি। আচ্ছা, আমরা একটা প্রজেক্ট বিল্ড আপ করবো। সো প্রজেক্ট বিল্ড আপের সময় কি ভাবি, যে 4 দিনের মধ্যে প্রজেক্ট কমপ্লিট করে স্যারকে দেখাই দিব, 4 দিনের মধ্যে। এখন এই যে আমরা কত দিন লাগতেছে বা কত টাকা ইনভেস্ট করতে হচ্ছে, এগুলো তো একটা আমরা হিসাব করি না। সফটওয়্যার কোম্পানিও এভাবেই কাজ করে। ধরো তুমি একটা সফটওয়্যার কোম্পানিকে বলছো যে আমার এআইবির জন্য একটা পোর্টাল বানিয়ে দাও। সফটওয়্যার কোম্পানি তোমাকে বলবে যে বস, আপনার যে রিকোয়ারমেন্ট শুনলাম, তা শুনে মনে হইতাছে আমার প্রায় 90 দিন টাইম লাগবে। ও তো এই ব্যাপারটা একটা মানে এস্টিমেট করছে না, মানে একটা ওর নর্মাল যেসব মেথড যে এই সকল রিকোয়ারমেন্ট করতে এত কদিন লাগতে পারে, মানে একটা এস্টিমেট করছে। সো এটা এস্টিমেট করে এটা বললো, না আর একটা কথা বললো, বস এই আপনার এই পোর্টালটা বানাতে আমার প্রায় 2 লক্ষ টাকা লাগবে। এখন এই যে 2 লাখ টাকা বলছে, ও তো র্যান্ডমলি বলে দেয়নি চৌপু 10 20 30 বলে একটা টাকা বলে দেয় দিয়া দিবে, তা তো না। এখন কিছু ধরনের কাজ করার জন্য সেগুলা কিছু এস্টিমেট করা হয়, একটা আইডিয়ালজি করা হয়, কিছু স্ট্যান্ডার্ড কে ফলো করে, কিছু স্ট্যান্ডার্ড কে ফলো করে আমরা কিছু এস্টিমেট করি। কি এস্টিমেট করি? একটা হলো কত দিন সময় লাগতে পারে, কত টাকা লাগতে পারে। এই যে আইডিয়া করা, এস্টিমেট করা, এই সম্পূর্ণ কিছুই হলো আমরা ম্যাথমেটিক্যাল টার্ম গুলা দেখব মেনলি। তাহলে আমরা কি ধরনের ম্যাথ দেখতে চাচ্ছি, সেটা হলো আমরা আমাদের ইফোর্ট রিলেটেড। ইফোর্ট মানে কি, আমাদের প্রত্যেকটা বিল করতে কত মানুষ লাগতে পারে, কত মাস লাগতে পারে, কত সময়, একই কথা যেহেতু, বাট জাস্ট জাস্ট ফর বুঝার স্বার্থে বললাম যে আমরা এই ধরনের ইফোর্ট মেজারমেন্ট করতে পারি। আবার আরেকটা কি করতে পারি, যে আমাদের ধরো কাজ করার কথা ছিল, তুমি বললা যে পুরো 90 দিনের মধ্যে আমি 30টা কাজ করব। এখন এই যে 30টা কাজ তুমি করতে দিছো, এখন তুমি বলো না দোস্ত তোর কাজ কত পার্সেন্ট শেষ হয়েছে, তুই কি প্রত্যেক 40% শেষ করতে পারছোস, নাকি 50% শেষ করতে পারছোস? তখন তোমার ফ্রেন্ড ওর কাজগুলা দেখে না, কাজগুলা দেখে ও বলে না যে হ্যাঁ মামা আমার তো প্রায় এতগুলা কাজ শেষ হয়েছে। এই যে ও যে বর্তমান যে কাজগুলোকে মানে শিডিউল করে দিয়েছিলাম, তার থেকে কেউ পিছিয়ে আছে নাকি আগায় আছে, নাকি ওরে আমার আরো হেল্প করা লাগবে, আরো লোক সামগ্রী বাড়ায় দেওয়া লাগবে। এই যে স্কেডিউল মানে স্কিডিউল মানে আমাদের শিডিউলের যে পার্টটা আছে, ওই ধরনের একটা ম্যাথ আছে। তাহলে ম্যাথ 2 ধরনের, একটা হলো কত মানুষ লাগতে পারে, কত সময় লাগতে পারে, এই ইফোর্ট রিলেটেড। আর একটা হলো আমাদের কাজের, মানে আমাদের কাজের অবস্থা কেমন, আমাদের কাজ কি লেট নাকি ফাস্ট, নাকি আমাদের আরো মানুষ লাগবে, নাকি আরো টাকা পয়সা লাগবে, সেই আমাদের সেই শিডিউলিং পার্টের জন্য এক ধরনের ম্যাথ। সো আমাদের 2 ধরনের ম্যাথ, একটা হলো ইফোর্ট, একটা হলো আমাদের শিডিউলিং ম্যাথ। তো চলো এটা ম্যাথ এবার দেখি, 2টা ম্যাথ কি টাইপের। ওকে, আমরা যে পার্টটা ছিলাম, হ্যাঁ। সো প্রথমত বলেছি ইফোর্ট রিলেটেড ম্যাথ থাকতে পারে। সো যদি দেখি সিনারিওটা কেমন থাকতে পারে, এই একটা সূত্র দেওয়া আছে
আবার ধরো এই কিছু সূত্র মতো দেওয়া আছে, আমাদের এগুলোতে ম্যাথ করতে হবে। ম্যাথটা কি টাইপ আসবে, ধরো আমাদের একটা উম কোথায় কোথায় ধরো আমার একটা কিছু ইনফরমেশন দেওয়া থাকবে যে তোমার এত লাইন অফ কোড আছে, এত এত কিছু আছে, তোমাকে জাস্ট বলতে হবে যে দিন শেষে এই যে ভ্যালু গুলা, যে কতটা মানুষ লাগতে পারে, কতটা সময় লাগতে পারে, কতটা আমাদের মানুষ প্রয়োজন, এই সকল কিছুই আমরা বের করব। সো মানে সোজা কথা আমাদের রিপোর্ট স্টেটমেন্ট। সো কিভাবে কি করব সবটাই জানবো। চলো আগে এই সম্বন্ধে একটু ডিটেলসে জেনে আসি আমরা, যেহেতু ম্যাথ রিলেটেড কিছু কথাবার্তা বলবো। সো প্রথমত এই চ্যাপ্টারটা আমাদের কি নিয়ে, সফটওয়্যার প্রজেক্ট প্ল্যানিং নিয়ে। আমরা প্ল্যানিং করব যে আমাদের প্রজেক্টে কি কি লাগতে পারে, কিভাবে কি আসবে, এই সব কিছুই আমরা এখানে করব। ওকে, ওইটা সেট গাইস, আমি এটা অন করে নেই। ওকে, আবারও ব্যাক করলাম। সো আমাদের মেন কথা কি, আমাদের সফটওয়্যার মূলত প্ল্যানিং করবো, যেহেতু আমরা কাজ কত দিনে করতে পারবো, কত টাকা পয়সা লাগবে, আমাদের এটাই তো মূল উদ্দেশ্য না। সো সফটওয়্যার প্ল্যানিং করাই হলো আমাদের এখানে শেখাটাই মেন উদ্দেশ্য। সেখানে কি বোঝাচ্ছে, আমাদের সফটওয়্যার প্ল্যানিং কেন দরকার, আমরা কি করব, কত সময় লাগতে পারে, কত খরচ হবে, সেই কাজগুলোই আমরা করব। আর সফটওয়্যার কিছু গোল তো আমরা মিলেও পড়ছিলাম যে সফটওয়্যারের গোল সবসময় কি থাকে, সঠিক টাইমে ডেলিভার করা, সঠিক বাজেটের মধ্যে কাজ করা, আর সফটওয়্যারের কোয়ালিটিটা গুড কোয়ালিটি রাখা। এটা তো আমাদের সফটওয়্যারের মেন উদ্দেশ্যই। এর আগের স্লাইডে সেগুলাই ছোটখাটো একটু বলা আছে, একটু এক্সপ্লেন তোমাদের দেওয়া আছে এখানে। এখানে দুইটা স্লাইড আছে বুঝছো, আমি একটু এমসিকিউ আর থিওরিটা একসাথে বলে যাচ্ছি যাতে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয় যে কোন স্লাইড থেকে কি পড়তে হবে। যেমন এই যে স্লাইডটা আছে না, এটাতে না মুখস্থ করা কিছু নাই যে এগুলো এগুলো মুখস্থ করবো না। এখানে ধরো দুই টাইপের জিনিস আছে, প্রজেক্ট প্ল্যানিং টেস্ট সেট 1 আর টেস্ট সেট 2। এই দুইটা স্লাইড থেকে না এমসিকিউ আসে বুঝছো। ভাই কেমন ধরনের এমসিকিউ আসে, যেমন ধর নর্মালি মানে বেশি না, এক দুটো এমসিকিউ চলে আসে। এই যে স্কিলস, নাম্বার, লোকেশন, এগুলা কার আন্ডারে পড়ে, পিপল, এনভায়রনমেন্ট আন্ডারে কারা পড়ে, হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, আর এই যে রিউজেবল সফটওয়্যারের মধ্যে ওরা পড়ে। ভাই এগুলো আসবে, এগুলো না। মেনলি তোমাকে বলি, এই দেখো এই যে প্রজেক্ট স্কোপ, এইটা বলতে কি বোঝায়, এই যে ফেসিবিলিটি, এইটা বলতে কি বোঝায়। ওইটা হচ্ছে ওকে, সেখানে ছিলাম। হুম, মানে তাহলে কি ধরনের এমসিকিউ আসতে পারে ভাইয়া, মেনলি তোমাকে বলে দিবে যে প্রজেক্ট স্কোপ এটা কোন সেটের অংশ, টাস্ক সেট 1 নাকি 2, বা প্রজেক্ট স্কোপ বলতে কি বুঝো, আর রিস্ক অ্যানালাইসিস কোন টাস্ক সেটের অংশ, টাস্ক 1। সো তোমার জাস্ট মনে রাখবে কিভাবে যে প্ল্যানিং টাস্ক সেট 1 এ আমরা কি করি, প্রজেক্ট স্কোপ দেখি, তোমার ফেসিলিটি দেখি, রিস্ক অ্যানালাইসিস দেখি, আর রিসোর্স আইডেন্টিফিকেশনের উপরে ফোকাস করি। এটা হলো টাস্ক সেট 1 এর কাজ। তো ভাইয়া টাস্ক সেট 2 এর কাজ কি, টাস্ক 2 এর কাজ হলো কস্ট এন্ড ইফোর্ট এস্টিমেট করা। এমসিকিউটা কিভাবে আসতে পারে, কস্ট এন্ড ইফোর্ট এস্টিমেট কোথায় করা হয়, আমাদের মানে কোন পোর্শন টাইমে করা হয়, প্রজেক্ট প্ল্যানিং এর টাস্ক 2 সময় করা হয়। তারপর এটা বলতে কি বুঝো, ডিকম্পোজিশন মানে কি, বা এই যে আমাদের কতটা এস্টিমেশন করা, মানে এস্টিমেট করতে হতে পারে, এই ধরনের কোশ্চেন কি এমসিকিউতে আসে। তো যদি একটা আইডিয়া পাইছো, চলো বুঝি এখন ব্যাপারগুলো কি বোঝায়। আমাদের এই যে পুরো যে প্রজেক্ট প্ল্যানিং আছে না, মানে আমরা তো একটা প্রজেক্ট বিল্ড আপ করবো। যে প্রজেক্ট বিল্ড আপের জন্য আমাদের তোমার এই সম্পূর্ণ কাজকে দুই ভাগে ভাগ করা হয়। দুই ভাগে কি কি, একটা হলো আমাদের এখানে আমরা প্রথম ভাগে কি করি, আমরা প্রথম ভাগে আমাদের আমাদের যে ডেভেলপার তাদের উপরে ফোকাস করি, ডেভেলপার যেখানে কাজ করবে সেখানে ফোকাস করি। আর মানে ডেভেলপ করতে করতে কি কি রিউজ করা যায়, মানে ধরো আমি একটা কোড প্রজেক্ট বানাবো, হ্যাঁ, লগ ইন ফাংশন বানাবো, লগ ইন ফাংশনটা তো আমার কাছে অনেক সময় থাকতেও পারে, ওইখান থেকে সহজে ইউজ করলে টাইম কম লাগতে পারে না। সো এই কিছু অ্যানালাইসিস আমরা প্রজেক্ট বানাই করি। আর কি ডিটেলস যদি বুঝতে চাই, এটা দেখে তো কিছু বুঝতে পারতেছি না, কিছু বোঝা যাচ্ছে না, কি সব লেখা, জাস্ট এটা পড়বো। প্রজেক্ট আজকে ওয়ানে আমরা প্রজেক্ট স্কোপ দেখি, যে আমরা যেটা বানাবো, ঠিক আছে, এটা কি বানাবো। এখন তোমাকে তো বুঝতে হবে যে বানানোর আগে আমরা বানাতে যাচ্ছি কি, না বুঝলে তো আমরা কিছুই বানাতে পারবো, তাই না। ধরো তোমাকে বললাম আমি, তুমি একটা পোর্টাল বানাও, কিসের পোর্টাল, ফার্স্ট অফ অল এটা তো একটা কথা না, একটা স্টুডেন্ট পোর্টাল বানাও, কার জন্য, একটা ইউনিভার্সিটির জন্য, কি কি লাগবে, কি কি হবে। এই যে আমাদের সকল যে আমরা ইচ্ছে মানে কোশ্চেন করতেছি, প্রজেক্ট সম্বন্ধে জানা,
এই ব্যাপারটা আসলে তোমার যে প্রজেক্ট স্কোপের মধ্যে পড়তেছে, যে কি বানাবো। তাহলে টাস্ক সেট ওয়ানে কি কাজ হয়? এক নাম্বার প্রজেক্ট স্কোপ সম্বন্ধে জানা হয়। সেকেন্ডে কি আছে? ফিজিবিলিটি। ফিজিবিলিটি মানে কি? প্রজেক্ট করা পসিবল কিনা। এখন পসিবল সম্বন্ধে কেন কথা আসতেছে? ধরো আমি তোমাকে বললাম যে চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব মাপবো, এমন একটা প্রজেক্ট বানাও। আদৌ কি সম্ভব? সে এমন একটা প্রজেক্ট নিয়ে ধরো তোমার কাছে একটা ক্লায়েন্ট আসলো, তুমি ডিরেক্ট বলবা না ये সম্ভব नहीं है। সো এই যে তুমি যে এই যে অ্যানালাইসিস করলে, এখন ধরো ব্লাইন্ডলি তুমি নিয়ে নিছো যে এই কাজ আসছে, কাজ করা শুরু করে দিই। এখন এমন কিছু তো নেওয়া যাবে না, যা সম্ভবই না। সো এই যে এইসব আলোচনায় আমরা কিসে করি? এই টাস্ক সেট ওয়ানে করি। প্রজেক্ট কি তার সম্বন্ধে জানি, সেটা আদৌ করা সম্ভব কিনা, এই যেমন টেকনিক্যাল এরর, মানে বাজেট আছে কিনা। এখন ধরো তোমাকে আমি পোর্টাল বানিয়ে দিছি বা টাকা দিছি 1,000, লাগবে তোমার 10 লাখ। সো এত কম বাজেট তো সম্ভব না। এই যে এইসব অ্যানালাইসিস আমরা ফিজিবিলিটি মাসে করি। সো যখন এমসিকিউ গুলো আসে না, আমাদের কিন্তু টু দি পয়েন্ট এমসিকিউ দেয় না, আমাদের এরকম ছোট ছোট কি গল্প টাইপ অ্যানালাইসিস দেয় না। তাই ট্রাই করো এগুলো বোঝার আগে যে কি মানে কি বোঝাতে যাচ্ছে ওরা আর কি। থার্ড নাম্বারে কি আছে? রিস্ক অ্যানালাইসিস। মানে তাহলে আমরা প্রজেক্ট সেট ওয়ানে কি করি? আমরা প্রজেক্ট সম্বন্ধে জানি, স্কোপ কি সেটা জানি, তারপর সেটা কি আদৌ তৈরি করা সম্ভব কিনা, ফিজিবিলিটি, দেন রিস্ক অ্যানালাইসিস পার্টটা সম্বন্ধে ভাবি। এইটা নিয়ে আমাদের ডিটেল স্লাইড আছে, আমাদের ডিটেল কোশ্চেন পড়বো, বাট শর্টকাটে বুঝে রাখি এটা কি মানে একটা প্রজেক্ট করার সময় আমরা কি আগে ভাবি না যে কি কি রিস্ক হতে পারে, কোড করতে করতে সমস্যা হতে পারে, হঠাৎ আমার একটা ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করতে পারে, সে হয়তো কোডের মাঝে গায়েব হয়ে যাবে, সে আমাদের প্রজেক্টে হেল্প করবে না। সো এই যে কি কি রিস্ক আসতে পারে সেই সম্বন্ধে একটা অ্যানালাইসিস করে একটা ছোটখাটো মানে তোমার সলিউশন বের করে রাখা। যেমন কি ধরনের সলিউশন ভাইয়া? ধরো আমাদের 5 জনের গ্রুপ প্রজেক্টের, আমাদের 5 জনের গ্রুপ। এখন তুমি যে গ্রুপে গেছো, ধর নিউ একটা গ্রুপে গেছো, হ্যাঁ তোমার ফ্রেন্ড ভাই ব্রাদারের সাথে গ্রুপ করতে পারো না। এখন তুমি গ্রুপে একা, 4 জন নতুন, তুমি কি করবা? ওই 4 জনের প্রতি ভরসা করে চুপচাপ থাকবা? অবভিয়াসলি না। তুমি কি করবা? তোমার একটা ফ্রেন্ড যে প্রজেক্ট সম্বন্ধে ভালো জানো, ওকে আগার থেকে বলে রাখবা যে মামা, যদি ইন কেস আমার গ্রুপমেট কোনো ব্লান্ডার কইরা ফেলে, তো তুই আমার প্রজেক্টটা সামলায় দিস। এই যে রিস্ক হবার আগে তুমি রিস্কটা একটা অ্যানালিসিস করে একটা সলিউশন রেডি করে রাখলে না, আমাদের প্রজেক্ট বিল্ড আপও আমরা এসব কিছু করে রাখি। যে টিমমেট চলে গেল বা কোনো মানে এরকম কিছু রিস্ক সম্বন্ধে ভাবি এবং তা একটু আলোচনা সাপেক্ষে করে রাখে। এটা হলো কোথায় করি? রিস্ক অ্যানালাইসিসে। এবং এটা কোন সময় হয়? একদম প্রজেক্ট প্ল্যানিং এর ইনিশিয়ালি হয়ে থাকে। আর 4 নাম্বার রিসোর্স আইডেন্টিফিকেশন। আমরা যে কাজ করবো রিসোর্স গুলো আছে কিনা, হিউম্যান আছে কিনা, সফটওয়্যার আছে কিনা, হার্ডওয়্যার গুলো আছে কিনা। এখন ধরো তুমি জব করতেছো, একটা অনলাইন জব, তোমাদের বলছে এই একটা সফটওয়্যার বিল্ড আপ করতে, তোমার পিসি নেই বাসা, তো কি হবে? মানে জাস্ট মজার সাথে মানে সাপেক্ষে বুঝালাম আর কি। মানে দিন শেষে তোমার প্রজেক্ট প্ল্যানের 4টা সেট তোমাদের মনে রাখতে হবে: প্রজেক্ট স্কোপ, ফেসিবিলিটি, রিস্ক অ্যানালাইসিস আর রিসোর্স আইডেন্টিফিকেশন। আর 4টা কি? Just বাংলা একটা কাহিনী মনে রাখবা, দ্যাটস ইট। ওকে, নেক্সট ওয়ান কি? প্রজেক্ট প্ল্যানিং টাস্ক অফসেট। এইখানেই আমরা মেন কাজগুলা করি। আমরা কস্ট আর ইফোর্ট এস্টিমেট করি, কত টাকা লাগতে পারে, কত দিন লাগতে পারে, কত সময় লাগতে পারে। তারপর ডিকম্পোজ দ্য প্রবলেম, আমাদের যে প্রবলেমটা দেয় সেটা আমরা কি করি? ভাঙি, ভেঙে ভেঙে আলোচনা করি। যে ধরো একটা বড় প্রবলেম দিছে, আমরা সেটাকে ভাঙি যে এই ধরো আমাদের একটা পোর্টাল বানাইতে কি কি লাগতে পারে: স্টুডেন্ট লগ ইন, টিচার্স লগ ইন, নাম্বার কেমনে দেখাবো, নোটিস কেমনে দেখাবো, বা বিভিন্ন রিসার্চ পেপার টিচার্স পেপার এগুলো কেমনে দেখাবো। এই যে ভাঙি ড্যাশবোর্ড, ডেটাবেস। এই যে একটা বড় প্রজেক্টকে আমরা ছোট ছোট অংশে ভাগতাছি না, এইটাও আমাদের প্ল্যানিং এর সেকেন্ড স্টেজে করা হয়। সেকেন্ড স্টেজে কি কি করা হয়? করা হলো আমাদের ইফোর্ট এস্টিমেট করি, আমরা আমাদের প্রবলেমটাকে আমরা ভাঙি। এইবার এখানে একটা কথা, এটা কিন্তু এমসিকিউতে আসবেই আসবে, শিওর থাকো, যে আমরা যখন ইফোর্ট এস্টিমেট করি আমরা একটা মেথড ইউজ করি না, আমরা 2 বা ততোধিক ইফোর্ট এস্টিমেট করি। কেমনে করি ভাইয়া? এখন তুমি একটা জিনিস বুঝো, তুমি মার্কেটে গেছো, হ্যাঁ তুমি ধরো মার্কেটে গেছো, নিত্য নতুন বাজারের কথা বলি, আম কিনতে গেছো। এখন তুমি কি করো? এক দোকানে যে আমটা জিগাও, ভাই কত? 90 টাকা। একটু সামনে যাবা, জিজ্ঞেস করো, ভাই আমের দাম কত? এই যে এভাবে তুমি 2 বা ততোধিক একটা এস্টিমেট করো না কোনো কিছুটা কেনার আগে, জানার আগে, যে আসলে কি দামটা অ্যাকুরেট কিনা, এই দামেই পাচ্ছি কিনা। বা এই যে আমরা কোন একটা সাধারণ কাজ করার আগে মাল্টিপল এস্টিমেট করি না,
প্রজেক্টে এমন কাজ হয়। ও একটা মাত্র তোমার মেথড ইউজ করে বলে দেয় না যে ভাই তো 90 দিন কাজ লাগবে বা প্রজেক্টটা করতে 2 লাখ টাকা লাগবে। সে এরকম অনেকগুলো মেথড ইউজ করে রেজাল্ট গুলো কম্পেয়ার করে যে আসলে রেঞ্জে কিনা। তখন দেখা যাইতেছে কি জানো যে প্রত্যেকটা মেথড ইউজ করে বুঝতে পারতেছি যে প্রজেক্টটা করতে আনুমানিক 5-6 মাস লাগবে, আবার 2 থেকে 3 লাখ টাকা লাগবে। তখন আমরা এটা গড় করে আমাদের কাস্টমারকে বলি যে স্যার আপনার প্রজেক্টটা করতে এরকম 60 থেকে 70 দিন লাগবে, আর আপনার মোট 3 লাখের মতো টাকা লাগবে। এই যে এস্টিমেটটা করি, মাথায় রাখবা একটা না কিন্তু 2 বার তহাদিক এস্টিমেট করেই আমরা কথাটা বলি। আর এটা ভালো মতো মাথায় রাখবা, এগুলো আমাদের আসছিল, তোমাদের আসতেই পারে। আচ্ছা আচ্ছা, এখানে কিছু কথাবার্তা বলা আছে। ওই সামনে আমরা প্রজেক্ট এস্টিমেটের সময় বুঝে ফেলবো যে শিডিউলিং কেমনে করে, মিনিংফুল টাস্ক সেট, তারপর টাস্ক গুলা কেমনে কার সাথে কি ইন্টারকানেক্টেড টাস্ক নেটওয়ার্ক, আবার যে আমাদের শিডিউলিং করি সেটা যে টুল ডেভেলপার টাইমলাইন চার্ট। এখন টাইমলাইন চার্ট কি ভাইয়া? এই দেখো, একটা আমি তোমাকে শর্টকাট এক্সাম্পল দিই। তোমার 7 দিন পর এক্সাম। কয়দিন পর এক্সাম? 7 দিন পর। তুমি কি বলো? শনিবারে আমি ফিজিক্স পড়বো, রবিবারে কেমিস্ট্রি পড়বো, সোমবারে ওয়েবটেক পড়বো, জাস্ট র্যান্ডম উদাহরণ দিচ্ছি। তো এই যে তুমি একটা টাইম অনুযায়ী চার্ট বিল্ড আপ করো না, প্রজেক্ট এস্টিমেশনও এমন একটা চার্ট বিল্ড আপ করে যে সে কোন দিন কোন কাজ করবে, কিভাবে কি করবে, ওইটা হয় টাইমলাইন চার্ট। সেটা স্কেজুলিং এর সময় করা হয়। সো ভাইয়া আমরা তো অনেক কিছু জানলাম, এখান থেকে কি পড়বো? তোমরা জাস্ট পড়বা এইটুকু যে টাইমলাইন টাস্কে কি করা হয়, এই 4টা হেডিং জাস্ট মাথায় রাখবা। আর জাস্ট বুঝবা যে এই ব্যাপারগুলা কি, যে মাল্টিপল এস্টিমেট হয়, স্কেডিউলিং তৈরি করা হয়, ইফোর্ট এস্টিমেট করা হয়, ডিকম্পোজিশন মানে কি, একটু বুঝলেই হবে। সো তেমন মুখস্থর কিছু নেই। এতক্ষণ যা যা পড়ছি তার মধ্যে কি কি পড়ছি আমরা আসলে ভাইয়া? আমরা জাস্ট বেসিকটা বুঝছি, এখানে কিছু নাই পড়ার মতো। এইটা পাইলাম ইফোর্ট এস্টিমেট টাস্কসেট 1। এখানে জাস্ট এই 4টা নাম মনে রাখবো: প্রজেক্ট স্কোপ, ফিজিবিলিটি, রিস্ক অ্যানালাইসিস, রিসোর্স আইডেন্টিফিকেশন। এই নামগুলো মনে রাখবো আর বুঝবো জিনিসটা কি হইতাছে। তারপর কি করব? টাস্কসেট 2 তে যাব, জাস্ট মাথায় রাখবো এখানে কস্ট এন্ড ইফোর্ট মানে এস্টিমেট করা হয়, ডিকম্পোজিশন করা হয় প্রজেক্টটাকে, মাল্টিপল এস্টিমেট করা হয়, স্কেডিউলিং বানানো হয়। এই যে এগুলা মনে রাখলেই হবে। ওকে ওকে। দেন এখানে এস্টিমেট প্রিন্সিপাল আছে। প্রিন্সিপাল গুলা কি কি? স্কোপ ক্লিয়ার থাকতে হবে, মানে আমরা কি বানাতে চাচ্ছি তার সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। কাজটাকে ছোট ছোট ভাগে ভাগ করতে হবে, যেগুলো কিন্তু এখানেই বলছে, আমি জাস্ট বুঝানোর জন্য এখানে বুঝাই দিচ্ছি। প্রথম অনেক সময় থাকে না, এগুলো আমাদের মাথায় আসে না, বাট এটার মিনিংটা বুঝলে তখন একদম ক্লিয়ার আমরা ভিউ পেয়েছি। তারপর কি? পুরানো ডাটা ব্যবহার করতে হবে। ধরো তুমি একটা ফুড ওয়েবসাইট বানাতে চাচ্ছ, এখন বাজারে কি ফুড ওয়েবসাইট আগে থেকে আসে না? এখন দেখতেছো ওই ধরনের ফুড ওয়েবসাইট বানাইতে এমন এমন ডাটা লাগছে, এত তো টাইম লাগছে। তো তুমি তোমার প্রজেক্টটা বানানোর সময় একটা বেস লাইন বা একটা আইডিয়া পাবা না? সো অলওয়েজ যে পুরান ডাটা ব্যবহার করব, একাধিক টেকনিক ইউজ করব, আনসার্টেনি থাকবে, পারফেক্ট এস্টিমেট ইম্পসিবল। ভাই এটা বলতে কি বুঝাইছে? এখন ধরো তুমি একটা প্রজেক্ট বিল্ড আপের জন্য কইছো মামা আমার 4 দিন লাগবে, 4 দিনে পুরো গ্রুপ প্রজেক্ট রেডি করে দেবো, তোরা চিল কর। প্রজেক্টটা মাঠে নেমা দেখো কি 5-7 দিনও শেষ হইতেছে না। তার মানে কি তুমি একবারে কখনোই বলতে পারবো না তুমি যে স্কেডিউলিংটা করছো বা এস্টিমেট গুলো করছো, এগুলো কি একটা ধারণা না, একটা আইডিয়া না? সেগুলো কি 100% নাও হতে পারে, কোনো সমস্যা আসতে পারে, মানে যে কোনো কিছু তো আসতেই পারে, যার কারণে তোমার কি এইসব যে তুমি যে এস্টিমেট করছো সেগুলো ভুল হইতে পারে না। এখানে সেটাই বোঝাইছে যে আনসার্টেনিটি, যে হঠাৎ কিছু একটা হয়ে যাইতেও পারে। আবার যে পারফেক্ট এস্টিমেট ইম্পসিবল, এই যে এগুলো না ছোটখাটো ট্রু ফলস দিয়ে দেয় বা এমসিকিউর মধ্যে দিয়ে দেয়। সো ইংলিশে দেখি যে এগুলোই এগুলোই বলছে কিনা দেখো, প্রজেক্ট স্কোপ মাস্ট বি আন্ডারস্টুড, এই যে ক্লিয়ার হতে হবে। ইলাবোরেশন, ইলাবোরেশন কি? ডিকম্পোজিশন ইজ নেসেসারি, মানে আমাদের আহ যে আমাদের যে পুরো প্রজেক্টটা আছে সেগুলো কি ছোট ছোট ভাবে ভাগ করব, বুঝবো কি কি করতেছে এখানে। হিস্টোরিক্যাল ম্যাট্রিক্স মানে কি? আমাদের প্রিভিয়াস ডাটাগুলো এনালাইজ করতে হবে। সো এমসিকিউ তে কিন্তু টুক করে এইসব টার্ম দেওয়া যায়। সো বুঝে টার্ম গুলো হয়তো মাথায় রাখলেই হবে। তারপর কি বলছে? অ্যাট লাস্ট 2 ডিফারেন্ট টেকনিক শুড বি ইউজড, মানে মিনিমাম এস্টিমেট করতে সর্বনিম্ন 2টা আমাকে এস্টিমেট করতেই হবে। আর যে আনসার্টেনিটি ইজ ইনহেরেন্ট ইন দি প্রসেস, মানে আনসার্টেনিটি থাকতেই পারে। সো হালকা পাতলা গুলো মাথায় রেখো। অনেক থিওরি ছুটি বলছি, এখানে লেখা আছে, বুঝানো স্বার্থে একটু দেখে দেখে বুঝা নিও। যা বলেছি এখানে তাই বলা আছে। চলো
আমরা চলে যাই আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে, স্লাইড 1 এর ম্যাথমেটিক্যাল টার্ম। মানে দেখছো, মানে মুখস্থ কিন্তু কিছু ছিল না তখন, জাস্ট আইডিয়া দিছি, বুঝাইছি, জাস্ট এতটুকুই। ফাইনাল টার্ম সুপার ইজি, রাখাও না। এখন আমাদের যে ইফোর্ট এস্টিমেটে সেটা দুই ধরনের মেথড আছে। একটা হলো তোমার ট্রেডিশনাল মেথড, একটা হলো আরে কি হলো, মাউসের কি হলো, হ্যাঁ, একটা হলো তোমার ট্রেডিশনাল মেথড, আর একটা হলো নাম শুনবা, কোকোমো, মজুরিদো। এই যে কোকোমো, মানে আমরা দুইটা মেথডে কাজ করবো, একটা হলো কোকোমো, একটা হলো ট্রেডিশনাল মেথড। মাথায় রাখবা কোকোমোটা বর্তমানে বেশি করা হয়, এটা বেশি পারফেক্ট। আর ট্রেডিশনাল মেথড আছে মানে আগেটা কি গলা করতো। ছোট কথা কথা এখানে বলা আছে, এলওসি মানে কি লাইন অফ কোড। এলওসি মানে কি লাইন অফ কোড, এটা মাথায় রাখবা। আর একটা শর্ট কথা বলি, এস এল ও সি আর এল ও সি দুইটা সেম মিনিং। এস হলো সি মানে যা, এল ও সি মানেও তা। এটা কি সোর্স লাইন অফ কোড, আর এলওসি মানে কি লাইন অফ কোড, দুইটা সেম জিনিসই। আমাদের খালি কনফিউজ করলে সারা মান ভেদ দেয়। কি রাখবা, এস এল ও সি মানে সোর্স লাইন অফ কোড, এলওসি লাইন অফ কোড, দুইটা সেমি মিনিং। সব প্যারা খাওয়া না। তো এখানে ছোট মোটো কথা বলা আছে, জাস্ট 1000 লাইনে কোড স্মল প্রজেক্ট, 10,000 বিগ প্রজেক্ট, এফপি ফাংশন পয়েন্ট কাউন্ট করা হয়, ছোটখাটো ব্যাপার স্যাপার বলছি পরে এমসিকিউ তেমন ইম্পর্টেন্ট না। তো জানবা যে দুই ধরনের মেথড আছে, ট্রেডিশনাল মেথড আর আমাদের কোকোমো। ট্রেডিশনাল মেথডে কি করা হয়, এই সূত্রটা সুন্দর করে মুখস্থ করবা। মানে এটা না এমসিকিউ জন্য দেয় আর কি, আমাদের ম্যাথমেটিক্যাল দেয় নেই, বা সাদা কুইজে দিয়ে দেয়। মানে কুইজে করে কি, যেহেতু ম্যাথমেটিক্যাল টার্ম টুক করে বলে দেয় কি ইফোর্ট এস্টিমেট করো দুইটা মেথডই। তো সূত্রটা মাথায় রাখবা, এলওসি ইন্টু বি টু দি পাওয়ার 0.333 ডিভাইড বাই পি, তারপর হোল কিউব সি ইন্টু 1/t⁴। এখন একটু তো সূত্র একটু প্যারা লাগবে, বাট মুখস্থ করবা। এখান থেকে কি আসে আর কি, এই মানে কি ইফোর্ট, ইফোর্ট ইন পার্সন মান্থ, মানে আমাদের কাজ করতে কতটা পার্সন লাগবে। আচ্ছা, পার্সন মান বলতে কি বোঝায়, পার্সন ইয়ার বলতে কি বোঝায়। আচ্ছা, একটা জিনিস বুঝো, পার্সন মান বলতে বোঝায় কি, একটা মানুষের এই কাজটা করতে কত মাস লাগবে, একটা মানুষের এই সম্পূর্ণ প্রজেক্ট করতে কত মাস লাগবে। এটা আমি বলি, ধরো 150 পার্সন মান্থ, 150 মান্থ যদি আমি বলি, তাহলে মাথায় রাখবা এই পুরো প্রজেক্টটা করতে একটা মানুষের 150 মাস লাগবে, মানে 150 মাস লাগবে। তো পার্সন মান্থ বলতে কি বোঝায়, একটা মানুষের সম্পূর্ণ প্রজেক্ট করতে কত মাস লাগতে পারে। তাহলে পার্সন ইয়ার কি, একটা মানুষের এই সম্পূর্ণ প্রজেক্ট করতে কত বছর লাগতে পারে। ছোটখাটো এমসিকিউ মাঝে মাঝে দেয়, বা সাদা আক্স করে যে পার্সন মান্থ বলতে কি বুঝো, পার্সন ইয়ারটা কি। খেয়াল রাখবে একটা কথা বলি, আমরা যে ইফোর্ট এস্টিমেট করি ট্রেডিশনাল মেথডে, ইফোর্ট কে পার্সন মান্থ দ্বারাও ক্লিয়ার করা যায়, পার্সন ইয়ার দ্বারাও ক্লিয়ার করা যায়। বাট আমাদের যে কোকোমো মেথড আছে সেখানে, সরি, আমাদের যে কোকোমো মেথড আছে সেখানে অনলি পার্সন মান্থ ইজ অ্যাভেলেবল, মানে ইউনিটটা অনলি পার্সন মানতে হয়। এটা এমসিকিউ চলে আসে যে কোকোমোর ক্ষেত্রে আমাদের ইউনিট প্রকাশ করার রিপোর্ট কোনটা, পার্সন মান্থ। আর যদি ট্রেডিশনাল মেথড বলে পার্সন মান দিয়েও প্রকাশ করতে পারবো, পার্সন ইয়ার দিয়েও প্রকাশ করতে পারবো। সো হালকা পাতলা এটুকু জানলাম। এখন আলাদা পরিচয় আছে, টি মানে কি প্রজেক্ট ডিউরেশন, পার্সন মান্থ অর ইয়ার, বি মানে কি প্রোডাক্টিভিটি ফ্যাক্টর, পি মানে কি প্রোডাক্টিভিটি প্যারামিটার, এগুলো এমসিকিউ তে দেয়া দেয় মিনিং গুলা। সো এখান থেকে ভাই ম্যাথ কিভাবে আসে, মানে দেখো এখানে আমাদের ভেরিয়েবল কি কি আছে দেখো তো, ই, বি, এলওসি, পি, টি, এগুলা ভেরিয়েবল না। তোমার এই চারটার মধ্যে যে কোনো তিনটা দেওয়া থাকবে, একটা বের করতে বলবে। ভাই কিভাবে, চলো একটু দেখি, তোমার জন্য ব্যাপারটা একটু স্টার্ট ভালো মতো ক্লিয়ার করতে পারি। সো আমরা যে সূত্রটা দেখছি, সেই সূত্রটা কি ছিল, ওকে, হ্যাঁ, আমাদের সূত্রটা পড়ছিলাম এতক্ষণ, সেখানে এফোর্টের ই ইকুয়াল টু
পেয়েছি ইকুয়াল টু এলওসি ইন্টু বি টু দি পাওয়ার 0.33, তারপর কি এই দেখো পি ইন্টু দি পাওয়ার 3 তো 1/t⁴। সূত্রটা আসলে কিন্তু এমন, হ্যাঁ ওই স্লাইডে, এই তোমার স্লাইডে এমন দেওয়া আছে ইন্টু টু দি পাওয়ার 0.33 ভাগ পি, এমন দেওয়া আছে বুঝছো। এমন দেখে আমরা কনফিউজ হয়ে যাই, মনে করি শুধু বির নিচে পি, কখনোই না, পিটা সবার নিচে কিন্তু। সো এটা খেয়াল রাখা, আমরা কিন্তু অনেক সময় এটা ভুল করে আসি, পিটা সবার নিচে, ঠিক আছে। এই সূত্রটা আসলে এমন। আচ্ছা এই সূত্রটা এমন, তো এখানে আমাদের কি কি আসতে পারে, ধরো ভাইয়া তোমাকে এই দেখো গিভেন দেওয়া থাকতে কি পারে, ই এলওসি পি টি, এই যে চারটা মান আছে না, এই চারটা যে কোনো তিনটা দেওয়া থাকবে, আমাদের একটা বের করতে বলতে পারে। যদি ই দেওয়া, ধরো ধরো এই এলওসি দেওয়া আছে, বি দেওয়া আছে, পি দেওয়া আছে, টি4 দেওয়া আছে, এই চারটা দেওয়া আছে বুঝছো, এই চারটা দেওয়া আছে কিন্তু ই দেওয়া নেই, সূত্র মানে ডিরেক্ট ম্যাথ করে বের করে ফেলবা। ধরো ই তোমার টি4 বাদে সব দেওয়া আছে, তাহলে কি করবা, সূত্রটা একটু আমাদের রিঅ্যাঙ্গেল করবা, কিভাবে করতে পারি দেখো। তাহলে আমি কি বলতাছি, আমার এইটা মান লাগবে, সো জাস্ট কি করবা, ই ডিভাইড বাই, আমি জাস্ট কি করলাম, এই পোর্শনটাকে এই পাশে ভাগ করে দিলাম, পরে জাস্ট কি করলে হবে দেখো তো, টি4 এটা বের হইলো, তাই না। সো এই পোর্শনটাকে আমরা এভাবে লিখতে পারি না, সো টি/4 ইকুয়াল টু এলওসি ইন্টু 0.33 পি। দেখো তো আমরা এই লাইন থেকে এই লাইন আসতে পারি না, মানে তোমার মেন জিনিসটা কি জানো, এই সূত্রটা মাথায় রাখবা, এই সূত্রতে দেখবা কি কি দেওয়া আছে, এলওসি মানে কোন চারটা টার্ম দেওয়া আছে সেই টার্মের উপর ভিত্তি করে সূত্রটা করবা। অনেক সময় ডিরেক্ট ই চায়, অনেক সময় টি4 মানে টি এর মানটা চায়, অনেক সময় তোমার পি এর মানটা চায়। আচ্ছা টি4 না, তাহলে এখানে কি হবে 4, বুঝছো। সো কনফিউজ খাবা না, সো আমাদের যা মান চাবে আমরা বের করে দিব। এইটা হলো একটা সঠিক মানে ইজি একটা সূত্র, বেশি প্যারা খাওয়ার কিছু নাই, আবার বেশি প্যাসাও না। বাট আমি বললাম না ওয়ার্ডস পসিবিলিটি শিখাবো, সো তোমাদের এক্সাম হয়তো তোমরা কনফিউজ না খাও। সূত্র দিদি বলে দেয় তোমাদের, এমন বললো যে ট্রেডিশনাল মেথডে ম্যাথটা করো, এখন ইফোর্টটা বের করো, ডিরেক্ট সূত্র বসে ম্যাথটা করে দিলা। বললো কত সময় লাগতে পারে, টি এর মান চাইছে, তো সুন্দর করে সূত্রটা চেঞ্জ টেঞ্জ করে আমাদের আসল ফর্মেটে নিয়ে আসবো। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই ট্রামটা। তো এইটা এমসিকিউ তো মাঝে মাঝে দেয়, আবার কুইজও দিয়ে থাকে, বাট এখন যেটা আমরা পড়বো সেটা হলো ইম্পর্টেন্ট কোকোমো। আমরা কিন্তু ডাব্লিউডব্লিউ তে এটা শুনছিলাম, এখন আমরা এটা আবার পড়বো, ইজি। চলো পড়ে ফেলি, খাহা হবে তু। হুম, আচ্ছা এই যে এখানে আরো কিছু কথাবার্তা বলা আছে, যে ইফোর্ট মানে কি মোট পরিশ্রম, টাইম, টি মানে কি প্রজেক্ট শেষ করতে কত সময় লাগবে, বি মানে কি প্রোডাক্টিভিটি বাড়ানো বিশেষ কিছু ফ্যাক্টর, বি এর মিনিংটা মনে রাখবা, এমসিকিউ তে আসে যে এমসিকিউ তে কোশ্চেন দিয়ে বলে দেয় যে বি এর মিনিংটা কি, পি এর মিনিংটা কি, টি এর মিনিংটা কি, সব মানেগুলো হালকা মাথায় রাখবা। ওকে, এখন চলে আসছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কোকোমো। কোকোমো মানে কি, কনস্ট্রাকটিভ কস্ট মডেল। এ দ্বারা আমরা কি করি, ইফোর্ট এস্টিমেট করি। এখানে কি কি সূত্র আছে, এই হলো আমাদের তিনটা সূত্র, এই হলো আমাদের তিনটা সূত্র, ঠিক আছে। এই যে কি দেখা তো বলছি আমরা এস এলওসি কিংবা শুধু এলওসি, যাহাই দেখা থাকুক সেটাই সেম জিনিস, তো কখনো প্যারা খাবে না। তাহলে এখন চলো সূত্রটা বুঝি। আমাদের এখানে তিন ধরনের সূত্র আছে, ইফোর্ট ইফোর্ট ক্যালকুলেট করা, ডেভেলপমেন্ট টাইম ক্যালকুলেট করা, রিকোয়ার্ড নাম্বার অফ পিপল ক্যালকুলেট করা। সো আমাদের একটা সিনিয়র টাইপ কোশ্চেন থাকে এখানে, দিয়ে আমাদের প্রথমে সূত্রগুলো ইউজ করতে হয়। এখন দেখো এই যে কোএফিসিয়েন্ট ফ্যাক্টর, পি এর মান কিংবা টি এর মান এই টেবিলে দেওয়া আছে, দেখছো।
সো এই টেবিলে তার মানে কি আমাদের সিনারিওটা কি হতে পারে, আমাদের প্রজেক্ট টাইপ নয় অর্গানিক হবে, নয় সেমি ডিটাচ হবে, নয় এমবেডেড হবে। সো সিনারিও পরে বুঝতে হবে তিনটার কোনটা বলছে, দেন এই মানগুলা ইউজ করতে হবে। এই তো সবাই ভয় পেয়েছি, আল্লাহ আবার সেই সিনারিও, আবার সেই কোশ্চেন, আবার কিভাবে কি মনে রাখবো, কোশ্চেন পরে বুঝবো কিভাবে সেমি ডিটাচ কোনটা অর্গানিক। এটাই ইজি, তেমন প্যারা খেও না। জাস্ট আপাতত এটুকু মাথায় রাখো যে আমাদের সিনারিও পড়ে বুঝতে হবে যে কোন ধরনের প্রজেক্ট নিয়ে কথা বলছে, দেন এই ভ্যালু গুলা ইউজ করতে হবে। আপাতত আমাদের সূত্রটা ঝাড়া মুখস্থ করব। ইফোর্ট মানে পিএম, পিএম মানে কি কোএফিশিয়েন্ট ফ্যাক্টর, এই যে কোএফিশিয়েন্ট ফ্যাক্টর ইনটু এস হলো সি ডিভাইড বাই 1000 টু দি পাওয়ার পি, পি ডেভেলপমেন্ট টাইম ডিএম ইকুয়াল টু 2.50 ইনটু পিএম টু দি পাওয়ার টি, এই যে টু দি পাওয়ার টি, আর ইন দি এন্ড রিকর্ডেড টাইম অফ পিপল ইকুয়াল টু এস টি ইকুয়াল টু এই যে পিএম বের করছো, এই পিএম ডিভাইড বাই টিএম। সো এইটা আরেকটা তোমাদের কথা বলি, তোমাদের কোশ্চেনটা খেয়াল খেয়াল করো, সূত্রে কি আছে দেখো তো, এখান থেকে বের হওয়া যাবে ডিসকার্ড আবার, হ্যাঁ সূত্রে খেয়াল করো এখানে কি আছে, এলওসি ডিভাইড বাই 1000। ধরো তোমার কোশ্চেনে বলছে তোমার তোমার যে লাইন অফ কোড করতে 1 লক্ষ এলওসি লাগছে, ডিরেক্ট বসাবা 1000 ভাগ দিয়ে দিবা। কোশ্চেন ডিরেক্টই বলছে তোমার 100 কে এসওসি লাগবে। কেটা খেয়াল করো, কেটা খেয়াল করো, কি বলছি ভাইয়া, কেটা খেয়াল করো। কাহিনীটা কি, ধরো তোমার কোশ্চেনটা, হ্যাঁ তোমার কোশ্চেনটা মানে এইখানে সাইটে পেঁচায়, কিভাবে পেঁচায়, ধরো তোমার কোশ্চেন অনেক সময় ডিরেক্ট এটা দেওয়া থাকে 1 লক্ষ এসএলওসি, কে মানে তো বুঝি আমরা হাজার, আমরা কি বলি 1K মানে 1000, 2K মানে 2000। সো কোশ্চেন অনেক সময় এরকম লাখে দেওয়া থাকতে পারে কিংবা এরকম 100K তে দেওয়া থাকতে পারে। যদি এমন দেওয়া থাকে ডিরেক্ট বসাবা, এই যে এই পোর্শনটার কোনো দরকার নেই, কি বলছি এই পোর্শন দরকার নাই, ডিরেক্ট মানটা বসাবা, কারণ এখানে কিন্তু এই কাজটাই হচ্ছে। দেখছো 1000 দিয়ে ভাগ দিয়ে আমরা এই পোর্শনে আনতেছি। ভালো মতো খেয়াল করো কিন্তু, কথা আমি নিজেই আমার কুইজে এই পাঠটা ভুল করে আসছিলাম। কাহিনীটা কি চলো একটু দেখাই, তোমরা ভুলটা না করো। আমাদের কোশ্চেনে এরকম উল্লেখ থাকে যে আমাদের এই প্রজেক্টটা করতে মোট তোমার 10,000 এলওসি কিংবা এসএলওসি লাগবে। যদি এমন পাও তাহলে সূত্রে ডিরেক্ট এমনি বসাবা, 10,000 ডিভাইড বাই 1000 সূত্রতে, ঠিক আছে এমন বসাবা যদি এইটাই থাকে। আর যদি এমন লেখা থাকে যে 1000 কে, খেয়াল থাকবে যে কে থাকে, কে এসওসি, এগুলোতে ইউনিট, এগুলোতে ইউনিট তাই না, এগুলোতে প্যারা নাই, খালি প্যারা কোনটায় সংখ্যায় দেওয়া আছে নাকি এরকম কে মান দিয়ে দেওয়া আছে। এটা মানে কি 1000, 100,000, 100K মানে কি 100,000, তাই না। যদি এমন মান থাকে তাহলে আর ভাগ করতে হবে না, এই মানটা ডিরেক্ট বসাবা, কথা বুঝছো। যদি কে না দেওয়া থাকে কেটে আনতে হবে, আর কে দেওয়া থাকলে ডিরেক্ট বসাবা, মেন কথা আমাদের কেটে আনতেই হবে। আশা করি এইটুকু বুঝছো, বুঝে থাকলে তোমার এখানে আমার মতো সেই ভুলটা করে আসবে না। মানে মেন যেটা বলতে চাচ্ছি, আমার এই ব্র্যাকেটের মাঝখানে তোমার হাজারে মান নিয়ে আসতে হবে। সো যদি নর্মালি দেওয়া থাকে হাজারে কনভার্ট করব, যদি হাজারে দেওয়া থাকে মানটা ডিরেক্ট ইউজ করবো। সো এই কথাগুলো বললাম, এখানে একটা টেবিল তোমাদের বোঝাই যে এইটা ভাই কিভাবে মনে রাখবো। আমাদের কোশ্চেনটাতে এমন আসবে যে একটা সিনারিও দেওয়া থাকবে, আচ্ছা আমাদের দেখাই আসে যে ম্যাথটা কেমন আসে, কাছে করা আছে হয়তো কিছু। এই যে তোমাদের কিন্তু এখানে অনেক থিওরি পাকে বুঝাইছি সবকিছু, যেন তোমরা বুঝো আগে। যেমন এই কোশ্চেনটা পড়ো, আ স্মল সফটওয়্যার কোম্পানি ওয়ান্ট টু ডেভেলপ আ সিম্পল ওয়েব অ্যাপ্লিকেশন। দেখো স্মল সফটওয়্যার সিম্পল ওয়েব অ্যাপ্লিকেশন দ্যাট উইল ডিসপ্লে ভিউস ইনফরমেশন দ্য টিম মেম্বার হ্যাভ গুড এক্সপিরিয়েন্স। দেখো কোন কোন কিওয়ার্ড গুলো আমাদের ইন্ডিকেট করবে, আমি এখানে হাইলাইট করে দিচ্ছি কিন্তু আমাদের কোশ্চেন পড়ে আমরা এই কিওয়ার্ড গুলা খুঁজবো। স্মল প্রজেক্ট, সিম্পল ওয়েব টেক, গুড এক্সপিরিয়েন্স থাকা লাগবে মেম্বারদের, তারপর কি রিকোয়ার্ড আর স্টেবল, মানে আমাদের রিকোয়ারমেন্ট যেগুলো দেওয়া আছে সেগুলো কখনো চেঞ্জ হয়, মানে অত বেশি চেঞ্জ হয় না, স্টেবলই থাকে। আবার প্রজেক্ট সাইজও দেওয়া আছে, এটা এসএলওসি। সো একটা কোশ্চেন পড়ে এগুলো বুঝবো।
এই কিওয়ার্ড গুলো দিয়ে আমি বুঝতে পারি এইটা হলো আমার অর্গানিক। মানে কি বলছিলাম, আমাদের মোট কয় ধরনের আছে? 3 ধরনের প্রজেক্ট, অর্গানিক, সেমি ডিট্যাচ আর এমবেডেড। সো আমরা এরকম কোশ্চেন দেখে কিভাবে বুঝবো? কই গেল হবে, হ্যাঁ, এই যে এরকম কোশ্চেন দেখবো, কোশ্চেন দেখে আগে ফাইন্ড আউট করবো এটা কোন ধরনের প্রজেক্ট নিয়ে কথা বলছে, দেন জাস্ট এই সূত্রগুলো ইউজ করে আমরা ক্যালকুলেশন করে ফেলবো। ইটস রিয়েলি সিম্পল, জাস্ট এখানে ধরাটাই খেলা। আর এই ধরাটার জন্য আমাদের যে মেইন কিছু কিওয়ার্ড আছে আমরা অবশ্যই সেগুলো শিখবো। আর এই যে ভাই দেখো কি বলছিলাম, আমাদের অলওয়েজ সূত্রতে কেএলওসি লাগবে। এখানে গিভেন কিসে দেওয়া আছে? নর্মাল নর্মাল ইউনিট না, নর্মাল ইউনিট না, সেটাই করবো হাজারে কনভার্ট করবো। এই দেখো এটাকে জাস্ট 1000 দিয়ে ভাগ দিয়ে আমাদের হাজারে কনভার্ট করে নিলাম। And দেখো মেন সূত্রতে এইটাই বসায় দিছি। এ মানে কি? আমাদের এ মানে কি? এ হলো শর্টকাটে এখানে দেখো লেখা হয় কাহাই টু, এই যে কোএফিশিয়েন্ট ফ্যাক্টরকে এ দ্বারা লেখা হয় যে এ ইনটু কেএলওসি ডিভাইড কেএলওসি টু দি পাওয়ার পি। এই দেখো সূত্রটা, খেয়াল করছো? সো আশা করি কোশ্চেনটা বুঝতে পারছো যে আমাদের এরকম একটা সিনারিও দেওয়া থাকবে, এখান থেকে আমাদের বুঝতে হবে যে আমাদের কি নিয়ে চাইছে, কোন প্রজেক্ট চাইছে, সেই সূত্রগুলো ব্যবহার করতে হবে। এখন আসি কিছু কথায়, যে ভাই আমি টেবিলটা মনে রাখবো কিভাবে? এই টেবিলটা তো ভাই বুঝতেছি না, প্যারা লাগতেছে। চলো তোমাকে দেখাই যে টেবিলটা আমি কিভাবে মনে রাখছি বা মনে রেখেছিলাম। চলো টেকনিকটা বলি। আগে দেখো আমাদের প্রজেক্ট কি কি টাইপ আছে? অর্গানিক, সেমি ডিট্যাচ, সেমি ডিট্যাচড আর এমবেডেড। এমবেডেড। সো আমার কিসে কিসে মান লাগবে? এর মান লাগবে, পি এর মান লাগবে, টি এর মান লাগবে। এখন ভাইয়া আমি এগুলা মনে রাখবো কিভাবে, তো বুঝতেছি না। তো চলো টেকনিকটা বলি। আমরা খালি অর্গানিকটা কথা মনে রাখবো। অর্গানিকের ফ্যাক্টর হলো 2.4, 1.05, 0.3। তোমরা খালি এই একটা রো মনে রাখবা, আর পরে এগুলো ইজিলি আসবে। কিভাবে আসবা, কিভাবে আসবে মনে রাখো। এ বা কোএফিশিয়েন্ট ফ্যাক্টরের মান 6 করে বাড়বে। কি বলছি ভাইয়া? মানে ঠিক স্যার 6 করে বাড়বে। 2.4, এটা হবে 3.0, এটা হবে 3.6। তারপরেরটা 7 করে বাড়বে, 1.12, 1.20। ও ভাইয়া 7 করে বলে 8 বাড়ান কেমনে? এটা জাস্ট একটু মাথায় রেখো যে 7 8, প্রথমটা 6 করে বাড়বে, তারপরটা 7 প্রথমবার 7 বাড়বে, তারপর 8 হবে। মানে কি ইভেন আসবে। মাথায় রাখবা, যেভাবে টেকনিকটা মাথায় রাখবা যে বাড়লেও ইভেন থাকবে, যেন প্রথমবার 7 যোগ করছি, পরের বার 8 যোগ করছি। মুখস্থই তো করতে হবে, বাট যদি তোমরা কয়েকবার খাতায় না লেখো না, তাহলে ওই যে এক্সাম হলে যাও তোমাদের যে মানে মাইন্ডের মধ্যে ম্যাপটা হয়ে যাবে। তারপরটা কি টি, টি এর মানটা মাথায় রাখবে কি হবে? 3 করে কমবে, 0.35, 0.32। আমি এমনি মনে রাখছিলাম, জাস্ট উপরে তিনটা মনে রাখছিলাম, 2.4, 1.05, 0.38। প্রথমটা 6 করে বাড়বে, তারপরটা 7 করে বাড়বে, 7। আর জাস্ট মনে রাখছিলাম এটা এক্সেপশনাল 1.20। আর টি এর মান 3 করে কমবে। তাহলে কি এই তিনটা মনে রেখা আর দুইটা কথা মনে রাখলে কিন্তু হয়ে যাচ্ছে না আমাদের। তাহলে এই 9টা মান একবারে তোমাদের সোজা কথা ঠোঁটের আগায় থাকতে হবে, একদম ঠাডা মুখস্থ থাকতে হবে। জানো আমরা এই কোশ্চেন পরে এগুলা ফাইন্ড আউট করবো, আর ধুম ধুম সূত্র ফেলাবো, আর ম্যাথটা করে দিয়ে ইজি মার্কটা নিয়ে আসবো। ক্লিয়ার? আই থিঙ্ক এতটুকু পার্ট আমরা ক্লিয়ার। এখন চলো চলে যাই আমাদের ম্যাক্সিমাম ম্যাথ প্র্যাকটিসে, যে ভাইয়া আমরা কিভাবে বুঝবো এটা অর্গানিক নাকি সেমি ডিট্যাচ নাকি এমবেডেড। চলো আমরা এবার সেই ফান্ডাটা সলভ করি। লেটস গো টু সলভ আওয়ার দ্যাট কাইন্ড অফ ফান্ডা। কাহাবে তো এই তো, চলো। সো কোকোমোর ক্ষেত্রে আমরা কি করি? ইফোর্ট বের করি, টাইম বের করি, টিম সাইজ ক্যালকুলেট করি। পিএম ইকুয়াল টু এস ইন্টু এস হলো সি ডিভাইড বাই 1000 টু দি পাওয়ার পি। ডেভেলপমেন্ট টাইম ডিএম ইকুয়াল টু 2.5 ইন্টু পিএম টু দি পাওয়ার টি। আর টিম সাইজ মানে কি এস টি ডিভাইড বাই পিএম বাই ডিএম। সূত্র মুখস্থ, ভ্যালু মুখস্থ, লেটস গো আওয়ার নেক্সট টার্ম। ধরো যে কোনো একটা ম্যাথ দিয়া দিছে, ম্যাথটা দেখা বুঝছি এইটা হলো তোমার কি পড়তেছে, এইটা হলো তোমার অর্গানিক। কিভাবে বুঝছি ওইটা পরে দেখতেছি।
আগে দেখি যে বুঝলে কি করবো। দেখো আমি ধরো পয়লা বুঝছি এটা অর্গানিক, অর্গানিক বুঝার পরে আমি জাস্ট কি করি অর্গানিক মানগুলো নিয়ে আসি। 2.4, 1.0, ওইটা 1.1 বুঝতে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, মানে যে এক্সাম্পলটা এখানে মানে স্লাইডে আমি সলভ করে দিয়েছি ওটা সেম ডিটেলস। সো জাস্ট দেখো মানগুলো বসাইছি, দেন কি করছি, এসএলসি কে 1000 দিয়ে ভাগ দিয়ে আমাদের কেটে নিয়ে আসছি, দেন নর্মালি জাস্ট কি করছি সূত্রতে মান বসাইছি আর ভ্যালু গুলা ক্যালকুলেট করছি। মাথায় রাখবা পিএম এর মান যদি তোমার এমন আসে ধরো 183.1 কিংবা 183.9, এমন মান আসলো না, এই মানটাকে তুমি কি বলতে পারবা ভাই আমার 183.1 মানুষ দেন? মানুষ তো পার্সেন্ট মান, তো এটা তো আর দশমিকে আসে না। সেটাকে তোমরা কি করবা, এরকম কাছের দশমিক মানে নিয়ে যাবা, মানে সরি কাছের রিয়েল ইন্টিজার মানে নিয়ে যাবা। সো এটাকে 183 লিখে দিবা, এটাকে 184 লিখে দিবা। ডিএমটা কি, একই কথা, একটু ট্রাই করবা যে এরকম সংখ্যা নিয়ে আসতা। ডিএম এর ইউনিট কি, মানতে। আর এসসি ইউনিট কি, পিপলে। পিএম এর ইউনিট কি, পিপল মানতে। এসব ছোট ছোট কথা মাথায় রেখে এগুলো ভুল করলে কিন্তু আমাদের ম্যাথে মার্ক কেটে দিবে। ওকে, এখানে আরো কিছু কথা বলে দিছি। যত এলওসি বেশি হবে ইফোর্ট তত বেশি লাগবে, হায়ার কমপ্লেক্সিটি হলে হায়ার পিএম হবে, শর্ট টাইম হলে কি মোর স্ট্যাফিং নিডেড হবে। এই তিনটা পার্ট ফর এমসিকিউ। সো দেখছো আমি তোমাদের জন্য সবই প্রিপেয়ার করছি, জাস্ট একটু খেয়াল রাখবা যে স্লাইডে কোথায় কি বলা আছে, একটু মাথায় জাস্ট বুঝে যাবা। বেশি এলওসি, বেশি লাইন অফ কোড থাকলে ইফোর্ট বেশি লাগবে, বেশি কমপ্লেক্সিটি হলে আমাদের মানুষ বেশি লাগবে, আর শর্ট টাইম দিলে আমাদের বেশি পরিমাণ মানুষ মানে স্টাফ প্রয়োজন হবে। মানে তোমাকে বলছি 5 দিনে আমার একটা প্রজেক্ট বানিয়ে দাও, তো তোমার কি অনেক বেশি টিম মেম্বার লাগবে না? এটাই জাস্ট এখানে বুঝাইছে, আর কিছু না। এখন চলো যাই আমাদের এতক্ষণে মেন কথা, যে ভাই বুঝবো কিভাবে কোনটা অর্গানিক, কোনটা সেমি ডিটেলস, কোনটা ইমবেডেড। নোট করা শুরু করো। সেমি ডিটেলস মানে স্মল প্রজেক্ট, সিম্পল সিম্পল সফটওয়্যার, স্মল টিম উইথ গুড অ্যাপ্লিকেশন নলেজ। মানে কি, কি বলছি, আমাদের প্রজেক্টটা স্মল হবে, সিম্পল প্রজেক্ট হবে, টিমের সাইজটাও ছোট হবে, এবং তাদের ভালো এক্সপিরিয়েন্স থাকবে। তাহলে আমরা বলবো এটা অর্গানিক প্রজেক্ট। আবারও বলতে আছি, স্মল প্রজেক্ট, সিম্পল প্রজেক্ট, ছোট টিম, গুড অ্যাপ্লিকেশন, এবং কোনো হার্ডওয়্যারের ইউজ নাই। ঠিক আছে, সো এমন হলে বলবো অর্গানিক। আচ্ছা, দেখি সেমি জিনিসটা কি বলতেছে আবার দেখো। সাইজটা ইন্টারমিডিয়েট হবে, তার মানে কি খুব ছোট না খুব বড় না, মানে মাঝারি সাইজ হবে, মাঝারি কমপ্লেক্সিটি হবে। যে টিমটা থাকবে, দেখো যে টিমটা থাকবে মিক্সড এক্সপিরিয়েন্স, মানে কি কম থাকতে পারে, বেশি এক্সপিরিয়েন্স থাকবে, লো এক্সপিরিয়েন্স থাকবে। অর্গানিকে কি বলছে ভাইয়া, টিম ছোট থাক কিন্তু এক্সপিরিয়েন্স 100-তে 100 থাকতে হবে। সেমি ডিটাচ কি বলতেছে, টিমটাও ছোট বড় না, সমান সমান, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সটাও একটু হালকা কম বেশি থাকতেই পারে। এটা কি, এটা কিসের উদাহরণ, সেমি ডিটাচ। কোশ্চেন পড়ে কিন্তু এগুলো লেখাই থাকবে, এই যে কিওয়ার্ড গুলো বলতেছি না ডিরেক্ট লেখা থাকবে, প্যারা খাওয়ার কিছু নাই। আর একটা ইম্পর্টেন্ট এখানে পয়েন্ট আছে, যে যে মিক্স অফ হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার অ্যাপ্লিকেশন। সো কি হয় সেমিডিটাসে, মানে হালকা পরিমাণে আমরা হার্ডওয়্যার ইউজ করে থাকি, যেমন দেখো বায়োমেট্রিক লগইন, এগুলো কিছু উদাহরণ সেমিডিটাসের। ইন্ডিয়ান এমবেডেড সফটওয়্যার কিভাবে বুঝবো, এই দেখো, এই যে উইথ স্ট্রংলি কাপলড উইথ হার্ডওয়্যার এনভায়রনমেন্ট, মানে কি আমার এক্ষেত্রে প্রজেক্ট সাইজও বড় হবে, মানে আমাদের যে হার্ডওয়্যারের সাথে স্ট্রংলি কানেক্টেড থাকবে, এমন প্রজেক্ট পেলে এমবেডেড। হ্যাঁ এখন কি বলছে কিছু বুঝি নাই, নো প্রবলেম। অর্গানিক জাস্ট শর্টকাট মাথায় রাখো, স্মল প্রজেক্ট, ছোট একটা টিম, ভালো এক্সপিরিয়েন্স, অর্গানিক প্রজেক্ট। আমার মাথায় রাখো টিম সাইজ হালকা ছোট না বড় না, মানে সবকিছুই মাঝারি মাঝারি। ঠিক আছে, তোমার যে আমাদের টিমের এক্সপিরিয়েন্স সেটাও কোনো মতো থাকলেই চলবে, এমন হইলে সেমিলিটাস। আর হার্ডওয়্যারের সাথে স্ট্রংলি কানেক্টেড, মানে হার্ডওয়্যার লাগবেই, সফটওয়্যারে তেমন কাজ, মানে সফটওয়্যারের সাথে হার্ডওয়্যারের সংযোগ লাগবেই, এমন টাইপ হলে এমবেডেড প্রজেক্ট। চলো এর উদাহরণ দেখি আমরা আরো ক্লিয়ার হব। এই দেখো আমি আরেকটু নোট করে দিছি। মাউস কি সমস্যা কি হলো, আরে
Wait a sec, guys. হ্যাঁ, এই যে অর্গানিকে দেখো স্মল প্রজেক্ট, সিম্পল, এক্সপিরিয়েন্স টিম, সেমি ডেটা যে কথাগুলো বললাম, মিডিয়াম সাইজ, মিক্স এক্সপিরিয়েন্স। আর আর এমবেডেড মানে কি, কমপ্লেক্স প্রজেক্ট থাকবে, হার্ডওয়্যারের প্রতি ডিপেন্ড থাকবে, স্ট্রিক্ট রুল থাকবে, এমন টাইপের এমবেডেড। সো পয়েন্ট গুলা মাথায় রাখবো, দেন সুন্দর করে আমরা ম্যাথ করবো। চলো আমরা এর উপরে অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করি, তাহলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব। আজকে আমাদের প্ল্যান হলো যতবারই ম্যাথ প্র্যাকটিস করা। কাহা হবে তু, এই যে এখানে। আর আবারও বলতেছি, আমার এই যে এমডি ফাইলের নোট গুলা, এটা হলো কি একটু সামাই টাইপ নোট। মানে তুমি যদি কিছু নাও থাকো, সুন্দর করে এগুলা পড়লেও জোস এমসিকিউ একটা 3% পাবা, ম্যাথ 3% পাবা। সো এগুলা সুন্দর করে পড়ো, বুঝছো? মোবাইলে ওপেন করতে গেলে অনেক সময় প্যারা খাবা, এমডি রিডার নামে একটা অ্যাপ নামায় নিবা, ওই এমডি ফাইলে পড়ে নিও। মানে এটারে এমডি ফাইলে না সুন্দর করে দেখায় আর কি, তাই এটা ডকুমেন্টে করে নি, নিয়ে আসেনি। আচ্ছা, মেন কথা কি, এখানে দেখো আমরা আইডেন্টিফাই কেমনে করতে পারবো? অর্গানিক, স্মল, সিম্পল, ওয়েল আন্ডারস্টুড। রিকোয়ারমেন্ট ওয়েল আন্ডারস্টুড হলে কি হবে? অর্গানিক। এক্সপিরিয়েন্স টিম, স্টেবল রিকোয়ারমেন্ট, লেস দেন 50,000। এই কথাগুলো থাকলে আমরা বলবো এগুলা কি অর্গানিক। মিডিয়াম সাইজ, মিক্স এক্সপিরিয়েন্স, হার্ডওয়্যার এন্ড সফটওয়্যারে মিক্স, তারপর একটু কমপ্লেক্সিটি থাকবে, সেটা হলে কি বলবো? এটা হলো আমাদের সেভেন্টি টাস্ক। আর সম্পূর্ণ হার্ডওয়্যারের সাথে সম্পর্ক, রিয়েল টাইম, সেফটি, সেফটি নিয়ে ব্যাপার স্যাপার হলে, টাইট, মানে একদম ধরো সেফটি আর আমাদের একদম ব্যাপার স্যাপার আছে এখানে সংযুক্ত, আর প্রজেক্টের সাইজও অনেক বেশি, এমন হলে এমবেডেড। সো চলো আমরা শুরু করি আমাদের ম্যাথ। যে হাউ ডু আইডেন্টিফাই, আমাদের দেখতে হবে আমার কোশ্চেন পরে কি কি ফাইন্ড আউট করবো। কোশ্চেনে দেখবো প্রজেক্ট সাইজটা কেমন, তারপর দেখবো আমাদের যে টিমটা সেটা এক্সপিরিয়েন্স কেমন চাইছে, তারপরে আমরা দেখবো যে হার্ডওয়্যারের সাথে কেমন সম্পর্ক আছে, তারপর রিকোয়ারমেন্ট কি বলছে, স্টেবল, চেঞ্জ নাকি টাইট, আবার সিস্টেমটা কেমন, সিম্পল, বিজনেস নাকি সেফটি। সো এই 4-5টা কোশ্চেন আমরা নিজেকে করব। 5টা কোশ্চেনের মধ্যে কিন্তু আমাদের অ্যান্সার লুকিয়ে আছে। কি হবে? যদি আমাদের অর্গানিক হয়, টিম সাইজ স্মল হবে, গুড এক্সপিরিয়েন্স হবে, হার্ডওয়্যারের সাথে কোনো সম্পর্ক থাকবে না, রিকোয়ারমেন্ট স্টেবল থাকবে, এবং সিস্টেমটা সিম্পল হবে। হ্যাঁ, যদি সেমিডিটাস হয় তাহলে কি হবে? মিডিয়াম প্রজেক্ট সাইজ হবে, মিক্স এক্সপিরিয়েন্স থাকবে, হার্ডওয়্যারের সাথে পার্শিয়ালি কানেক্টেড থাকবে। উল্লেখ কথা হয় কোশ্চেনে, পার্শিয়ালি কানেক্টেড, স্ট্রংলি কানেক্টেড, নো কানেক্টেড। তারপর কি রিকোয়ারমেন্টটা চেঞ্জেবল হয়, তাহলে কি সেমিডিটাস। আর বিজনেস টাইপ সফটওয়্যার গুলো কি কি ধরনের সফটওয়্যার হয়? সেমিডিটাস। ঠিক আছে? আর ইন্ডিয়ান লার্জ একটা প্রজেক্ট, তারপর তোমার আমাদের টিম এক্সপিরিয়েন্স লিমিটেড, তারপর তোমার আহ এই সফটওয়্যারের সাথে স্ট্রংলি কানেক্টেড, রিকোয়ারমেন্ট আর টাইট, এরকম কিওয়ার্ড গুলো দেওয়া থাকে, আর সেফটি, এইসব কিওয়ার্ড থাকলে বলবো এমবেডেড সফটওয়্যার। অনেক শিখে ফেলছি, চলো প্র্যাকটিসে যাই। প্র্যাকটিস। ওকে, কি বলা আছে প্রথম কোশ্চেনটা? আ স্মল সফটওয়্যার কোম্পানি ওয়ান্ট টু ডেভেলপমেন্ট, ওয়েট আ সেক, সরি গাইস, ফোন কল চলে, হোয়াট দ্য ফাক, হোয়াটস হ্যাপেনিং? আরে ওকে, আমরা আবারও ব্যাক করলাম আমাদের পড়াশোনাতে। কোথায় যেন ছিলাম? হ্যাঁ হ্যাঁ, এখানে ছিলাম। আচ্ছা ঠিক আছে। সো আমরা ছিলাম যে আমরা কোশ্চেন পড়ে কিভাবে বুঝবো যে আমাদের কোশ্চেনটা কি ফেমিলিটাস নাকি আমাদের কি ধরনের। তো প্রথম এক্সাম্পলটা আমরা দেখে গেছিলাম, তো সেকেন্ড এক্সাম্পল দেখি। মিডিয়াম সাইজ, মিডিয়াম সাইজ বলছে, তাই সন্দেহ করতেছি সেমিলিটাস হতে পারে। তারপর কি বলছে? ব্যাংক ওয়ান্ট টু ডেভেলপমেন্ট বায়োমেট্রিক লগ ইন সিস্টেম দ্যাট উইল ইন্টিগ্রেট উইথ ভিউজ ডাটাবেস। The team has mixed experience, মিডিয়াম সাইজ। তাহলে এই ধরনের দেখলে আমরা কি বলবো? সেমি ডিট্যাচ। দেন জাস্ট বলছি, সুন্দর করে উল্লেখ করবো এটা সেমি ডিট্যাচ, দেন মানগুলা নিয়ে আসবো, দেন জাস্ট ম্যাথমেটিক্যালে বসা কেন বসা করে ফেলবো। কিসে দেওয়া আছে? নর্মাল ফরম্যাট। এটাকে কিসে কনভার্ট করব? কে তে। এইটাকে জাস্ট 1000 দিয়ে ভাগ দিয়ে দিব, আমার কে তে কনভার্ট হয়ে যাবে। দেন সেটাকে জাস্ট ইউজ করে আমাদের সূত্রটি ইউজ করে ম্যাথমেটিক করে ফেলবো। কিভাবে করব? এই যে আমাদের যে টেবিলটা আছে, হবে তো টেবিল, যে টেবিল থেকে সূত্রে, তাহলে সেমিলিনাস, তাহলে এই কোএফিসিয়েন্টের মান কত ইউজ করব? 3.00। পি এর মান কত ইউজ করব? 1.12।
আর টি এর মান কত ইউজ করবো? 0.35, যা সূত্রে বসাবার ক্যালকুলেশন করবো। আর খেয়াল রাখবো আমাদের যে অ্যান্সারটা সেগুলো অলওয়েজ কিন্তু ইন্টিজার টাইপে রাখবো, বুঝছো? যেমন রাখবো এখানে একটু বুঝেই তো, ওরা একটু কম বুঝে, ওদেরকে একটু বুঝাই নিতে হবে। যেভাবে বলে দিবা এটা 446% মান্থ, যদি এমন বলে এটাকে কনভার্ট করে বলবা। অনেকে অনেক সময় সারা প্রেফার করে কি যে তুমি একটু বাড়ায় বলবা, কম দিবা না। তো স্যারকে একজনের কোশ্চেন করবা, স্যার আমরা এরকম যদি দশমিকে মান আসে আমরা কিভাবে লিখবো? বলে না স্যারদের তো একটা ইচ্ছা দীক্ষা আছে, সেটা একটু ফলো করতে হবে আমাদের। সো যেমন দেখো এবারে সিস্টেম এসটি মানে কি পিএম বাই ডিএম, এখানে অনেক কিছু লেখা আছে, সেগুলোতে কনফিউজ কেউ না, ঠিক আছে? ডিএম, সো জাস্ট এর ভ্যালুকে এই ভ্যালু দিয়ে ভাগ করে দিবা, আর যে মানটা আসবে এই দেখো সুন্দর করে কনভার্ট করে নেবা। সো এই তো জাস্ট প্র্যাকটিস, অনেক অনেক প্র্যাকটিস দিছি, সুন্দর মতো প্র্যাকটিস করবা। যেমন আরেকটা ম্যাথ দিতে আমরা দেখি যে আমাদের এমন একটা এলিভেটর কন্ট্রোল সিস্টেম মানতে হবে, টাইটলি কাপলড উইথ হার্ডওয়্যার। টাইটলি কাপলড মানে কি? এমবেডেড না, সেফটি ক্রিটিক্যাল। এমবেডেড না, এই যে কিওয়ার্ড গুলো দেখলাম, টাইট রিকোয়ারমেন্ট, এমবেডেড। সো এইরকম দিতে আমরা দেখি, উদাহরণ দেখি, তাহলে দেখো কোশ্চেন পড়ে বুঝে যাব এটা কি অর্গানিক নাকি সেমি ডিট্যাচ নাকি এমবেডেড। জাস্ট প্র্যাকটিস করবো, সেরকম অনেক 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 প্র্যাকটিস দিছে। সো ইসি থেকে মিডিয়াম, থেকে যেগুলো মিডিয়াম, দেন হার্ড লেভেল, দেন বস লেভেল। চলো আমরা একটা বস লেভেল একটা সলভ করি, ঠিক আছে? বস লেভেল কি বলছে? A software company is minding for two project, a simple inventory system, এই যে সিম্পল একটা বলছে, সিম্পল ইনভেন্টরি সিস্টেম, টিম হ্যাজ গুড এক্সপিরিয়েন্স, টিম হ্যাজ মিক্সড এক্সপিরিয়েন্স। তাহলে প্রজেক্ট এক্সটা হলো অর্গানিক, প্রজেক্ট ওয়াইটা হলো সেমি ডিট্যাচ। এখন কি বলছে? দি কোম্পানি 20 ডেভেলপার অ্যাভেলেবল, ক্যান দি কোম্পানি ওয়ার্ক অন বোথ প্রজেক্ট? তারা কি বোথ প্রজেক্ট একসাথে করতে পারবে? ক্যালকুলেট দি টোটাল ইফোর্ট আর টাইম ফর ইচ এন্ড চেক দি সাফিসিয়েন্ট স্টাফ। এরকম ধরনের কোশ্চেন কিন্তু এক্সামে দেওয়া যায়, বুঝছো? এরকম তোমার 2-3টা মেথড ইউজ করে মানে একটা সিদ্ধান্ত নিয়ে আসতে হয়। তাহলে আমরা চল আগে বলি, দেখি, দেখলাম প্রজেক্ট এক্সটা অর্গানিক, প্রজেক্ট ওয়াইটা সেমি ডিট্যাচ। সো প্রজেক্ট এক্স এর আমরা প্রথমে অ্যান্সার করলাম, প্রজেক্ট ওয়াই এর অ্যান্সার করলাম। এখন আমরা চলো দেখি। সো প্রজেক্ট এক্স এর জন্য প্রয়োজন কয়জন মানুষ প্রয়োজন? দেখো তো, প্রজেক্ট এক্স এর জন্য প্রয়োজন 5জন মানুষ। প্রজেক্ট এক্স তৈরি করতে লাগবে 5জন মানুষ। প্রজেক্ট ওয়াই তৈরি করতে লাগবে 23জন মানুষ। তাহলে মোট পার্সন কত প্রয়োজন? 28জন মানুষ। আমাদের কাছে মানুষ কতজন অ্যাভেলেবেল আছে? 20জন। দেখো তো কি বলছে, যে টোটাল মানুষ দরকার 28জন, কিন্তু আমাদের কাছে আছে 20জন। সো আমরা দুইটা প্রজেক্ট একসাথে করতে পারবো না। সো কোশ্চেন দেখে ভয় পেও না যে ভাইয়া দুই ধরনের কথা বলছে কি করবো। জাস্ট কোশ্চেনটা পড়বা, মিনিংটা বুঝবা, দেন অ্যান্সার করে দিয়ে আসবা। ট্রাস্ট মি, এরকম ইজি ইজি থাকবে। সো প্যারা খেও না। সো তোমাদের জন্য এরকম অনেকগুলা প্র্যাকটিসেস দিয়ে দিছি। সো ট্রাই করো ইউজ প্র্যাকটিসেস গুলা করা, এন্ড করে একদম পারফেক্ট প্রিপারেশন নিয়ে ফেলা। চলো আমরা আমাদের স্লাইডে বাকি পড়াশোনা চলে যাই। এটা সিম্পল একটা ম্যাথ আছে, এটা এমসিকিউ তে দেয়া দেয়। মেক বাই ডিসিশন। ধরো একটা যে কোনো একটা সফটওয়্যার তোমার কেনার জন্য অনেকগুলো সিদ্ধান্ত, মানে একটা সফটওয়্যারের প্রতি আমাদের অনেকগুলো সিদ্ধান্ত থাকে। আমরা সফটওয়্যারটাকে কিনতে পারি, আমরা চাইলে, কোথায় গেল বে, সফটওয়্যারটাকে আমরা কিনতে পারি, বানাতে পারি, সফটওয়্যারটা রিইউজ করতে পারি, কিনতে পারি, কন্ট্রাক্ট করতে পারি, এরকম আইডিয়া থাকে। তো ভাই আমাদের কি এগুলো আঁকতে হবে? একদমই না। তোমাকে জাস্ট এই ম্যাথমেটিক্যাল টার্ম গুলা একটা তোমার ধরো এরকম একটা চিত্র দিয়ে বললো বিল করলে কত খরচ হবে, আর এরকম কোএফিসিয়েন্ট গুলো দিয়ে দিল, মানে সম্পূর্ণ দিয়ে দিয়েছে, তোমার মান বের করতে হবে। তাহলে কি করবা? এইটার সাথে এই 0.30 গুণ করবা। তারপর এই 4,50,000-এর সাথে 0.70 গুণ করবা। দুইটার অ্যান্সারটা যোগ করে দিবা। কি করলাম? এই ভগ্নাংশ গুলো গুণ করলাম এবং দুইটা অ্যান্সার যোগ করলাম। যোগ করার পরে যে অ্যান্সার আসবে সেটা হলো বিল করার খরচ। আবারও বলি, যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেগুলা এই পার্সেন্টের সাথে গুণ করব। এই দেখো কন্ট্রোল কি কাজ করে, প্রিভিয়াস ঝামেলা, হ্যাঁ কাজ করে তো। আচ্ছা, জানতাম না। হ্যাঁ 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 ঠিক আছে। ধরো এই কোশ্চেনটা বুঝি, ধরো তোমাকে বললো যে সিস্টেম এক্সটা রিউজ করলে কত কত কস্ট হতে পারে। বুঝো, 275-এর সাথে 0.40 গুণ দিব। চলো একটু গুণ দিই আমরা। সো ক্যালকুলেটার তো কিধার হ্যাঁ,
ধরলাম, আচ্ছা কথা কথা ধরি, হ্যাঁ আচ্ছা আমার লাগতেছে ক্যালকুলেটর বাই করতে। হ্যাঁ, এই যে এটা গুণ করলাম, ধরলাম এটা গুণ করে আসলো 20 টাকা, ঠিক আছে, 20 টাকা। দেন নিচে লাইনে যাবো, এটা কি রিউজেরই আমাদের না, রিউজ গাছেরই ডালা ডাল না। তো এবার দেখো 3,10,000 সাথে এই 20 গুণ দিব, ভালো কথা, ধরলাম আসলো 10 টাকা। এই 4,90,000 সাথে এই 80% গুণ দিব, আসলো ধরলাম আরো 20 টাকা। এখন বুঝো এই পোষণ, মানে আমার এই পোষণ আর এই পোষণ একসাথে কানেক্টেড না। তো এই দুইটা এখন কি করবো, যোগ করবো না? তো দুইটা যোগ করে হলো 30 টাকা। লাইনগুলো বুঝো কিন্তু, যখন এরকম নোট পাবা তার মানে কি, তার সম্পূর্ণ ডালপালা গুলো মানগুলো যোগ হবে। এখন বুঝো এই ফাইনাল ডালটা, তো এই ফাইনাল ডালটা কে কে আছে, এই মহাশয়। সেই মহাশয় কি করলো, এই 2,75,000 সাথে গুণ করে 20 আইলো, তো আমরা একটা অ্যান্সার পাইছি। এবার এই মহাশয় কি হবে, এই মহাশয়ের সাথে এখানে কি হবে, মেজর মানে কি হবে 60%। তো যে অ্যান্সারটা আমরা পাইছি তার সাথে এখন আমরা 0.60 গুণ করব, ধরলাম গুণ করার পর অ্যান্সার আসলো 10। এবার বুঝো এই নোট ভ্যালু কত, 20, এই নোট ভ্যালু কত, 10। 20 আর যোগ আবার 20 আর 10 যোগ করে বলবো 30। তো আশা করি মানে মেনটাকে বুঝাইতে পারছি, মানে ব্যাপারটা ইজি, এমসিকিউ তে আসে, ক্রিটিক্যাল না কোনো কিছু। জাস্ট মাথায় রাখবা যে তোমার যে পার্সেন্টেজ গুলা দেওয়া থাকবে, তোমার যে ধরো পার্সেন্টেজ গুলো এমন দেওয়া থাকবে, এই যেগুলা, এই যে ধরো আমি এই এই নোডে ভ্যালু বের করতে চাচ্ছি, তাহলে কি করব, এর যে দুইটা ডালপালা আছে তার এই যে ভ্যালুগুলোর সাথে গুণ করে দেন দুইটা অ্যান্সার যোগ করে দিব। এই দেখো ভ্যালুগুলা গুণ করে দুইটা অ্যান্সার যোগ করে দিব, ভ্যালুগুলা গুণ করে দুইটা অ্যান্সার যোগ করে দিব। আর যদি এমন কমপ্লেক্স ডালপালা থাকে একটু প্যারাদায়ক, তাহলে কি করব দেখো, প্রথমে এই পোষণের মান বের করব, তারপর কি করব, এই পোষণের মান ধরলাম এক্স বের হলো, এক্স এর সাথে ওকে গুণ দিব, এই পোষণের সাথে ওকে গুণ দিব, দেন আবারও যোগ করব। তো মাল্টিপল ট্রি থাকলে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে মানে আসবো। এগুলা মাঝে মাঝে এমসিকিউর জন্য দিয়ে দেয়। সো হালকা পাতলা এগুলো একটু মাথায় রাখো যে কিভাবে আসলে কাজগুলা হচ্ছে। সো আশা করি বুঝাতে পারছি। এই যে এখানে এইটাই করছে, দেখো সূত্র দেখাই দিয়েছে, দেখো 0.30 ইন্টু 380, 0.70 ইন্টু 450, দেন দুইটা যোগ করে দিয়ে এত। তো যদি আমি আমার সিস্টেম এক্সটাকে বিল করি তাহলে আমার মোট খরচ পড়বে এত, রিউজ করলে এত হবে, বাই করলে এত হবে, আর কন্ট্রাক্ট করলে এত হবে। সো সুন্দর করে ম্যাথটা দেখবা আর এই ম্যাথটা একবার পড়বা। তো এই তো ছিল তোমাদের স্লাইড 1 নিয়ে কথাবার্তা বলা, বা আমার ম্যাথ টাইপ 1 নিয়ে কথাবার্তা বলা। আমাদের তিনটা ম্যাথ আছে, একটা হলো ইফোর্ট এস্টিমেট, একটা হলো স্কেডিউলিং, আর একটা এমসিকিউ টাইপের জন্য ম্যাথ আছে, তো উনি একটা দেখাইলাম, বুঝছো। তো ধরো বড় একটা টপিক তোমার শেষ, ম্যাথমেটিক্যাল টার্মে। আশা করি প্রথম স্লাইডটা তোমাদের বুঝাতে পারছি। আর আমি আবারও বলতেছি তোমাদের জন্য প্র্যাকটিস শিট তৈরি করা আছে, এই যে চ্যাপ্টার 8 ম্যাথ প্রবলেম সুন্দর মতো করবা। আর চ্যাপ্টার 8 এমসিকিউ প্রবলেম, চ্যাপ্টার 1 যখন দেখো আমি তোকে পড়ানো শেষ করছি, সুন্দর করে ভিডিওটা পছন্দ, বুঝছো, আগে একটু একটু বুঝে আসবা। তোমাদের কাছে বেশি কষ্ট না মনে হয় আর কি, সুন্দর করে এটা স্লাইড ওপেন করবা। দেখো আমি যেগুলো বলছি এখানে সুন্দর মতো আরো বুঝানো আছে, এখানে সব পড়বা পড়বা বুঝবা বুঝবা কি বলতেছে, ছোট ছোট নোট ডাউন করবা, এমসিকিউ টিপস গুলা খেয়াল করবা, যা যা বলা আছে সুন্দর করে পড়লা, বুঝছো। পড়ার পর তোমাদের কাজ থাকবে এই এমসি গুলা প্র্যাকটিস করা। একটা খাতা নিয়ে বসবা, টুকটুক করে, ধরো মনে করো তোমার এখনই এক্সাম, এই দেখাবা 1 এর কি হবে, 2 এর কি হবে, যেমন প্রজেক্ট প্ল্যানিং হেল্প টু ডেলিভার কি অন টাইম অন বাজেট উইথ কোয়ালিটি, এই দাগাবা। সো খাতায় এমনি 20টা এমসিকিউ সুন্দর করে এক্সাম দিবা, 20টা ট্রু ফল এক্সাম দিবা, দেন অ্যান্সার মিলেবা। দেন তুমি ফাইন্ড আউট করবা তোমার কয়টা ভুল হয়েছে। তার মানে কি ভাইয়া, যেটা ভুল হয়েছে তুমি সেখানে কম বুঝছো, সেই টপিকটা একটু দেখে আসো। তাহলে কি হবে জানো, পারফেক্ট একটা এক্সাম্পল, যে আমাদের 30টা এমসিকিউ আছে না, ধুমা এক্সাম দিতে পারবা। সো পড়ার মেথডটা বলে দিলাম, এর সাথে আমাদের শেষ হলো প্রথম স্লাইড। চলো এবার আমরা আমাদের সেকেন্ড স্লাইড বা সেকেন্ড ম্যাথমেটিক্সটা ওপেন করি, যেটা হলো প্রজেক্ট স্কেডিউলিং। সো লেটস স্টার্ট আওয়ার সেকেন্ড টপিক। সেখানে আমরা প্রজেক্টের শিডিউলিং করব, কত মাস লাগবে, কত দিন লাগবে, আবারও একই সেই কথাবার্তা। কি ধরনের ম্যাথ আছে ভাইয়া, তোমাকে সুন্দর করে একটা এরকম একটা ম্যাথ দেওয়া, বলবে কি এখানকার কিছু মান বের করো, কিসের কিসের মান বের করো, এই যে এটা অ্যান্সার। এই যে বিএসসি, এসপিআই, এসভি, সিপিআই, সিভি,
মানে এই মানগুলা বের করলেই না তোমার ডিরেক্ট 15টা মার্ক। আর এইটাও যে বলছিলাম না থিওরি কোশ্চেনে 2টা কোশ্চেন আসে, একটা তোমার এই ম্যাথ দিয়ে দেয়, আবার অনেক সময় ওই কোকোমোর একটা ম্যাথ দিয়ে দেয়। তো তাই বলতেছি কিন্তু ম্যাথ গুলা না সুন্দর ফোকাস করবা, ম্যাথ গুলাতে ফোকাস হারানো যাবে না। তো চলো, ট্রেলারটা দেখে ফেলেছো, এবার চলো আমরা আমাদের মুভি শুরু করি। কি কি আছে আর দেখছো এখনো কিন্তু তেমন থিওরিক্যাল কিছু আসে নাই। সো ওই জন্যই বলি প্রথম কুইজটা ভালো মতো দিব, কারণ প্রথম কুইজটা সম্পূর্ণই হলো আমাদের ম্যাথমেটিক্যাল টার্মের উপরে। আপে আরে ঠিক পেন নাই কেন এটাতে, কি হলো? ও আচ্ছা, সরি 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 সরি। হুম, আচ্ছা। সো প্রথমে কিছু শুধু শুধু কথাবার্তা বলা আছে বুঝছো, যে প্রজেক্ট কেন লেট হয়, আনরিয়েলিস্টিক ডেডলাইন। এখন ধরো তোমার একটা প্রজেক্ট করতে লাগবে 1 বছর, তোমরা বলছে তুই 10 দিনের মধ্যে প্রজেক্ট আমাকে দিবি, আনরিয়েলিস্টিক হয়ে যায় না? তো এই কারণে প্রজেক্ট লেট হয়। মানে প্রজেক্ট লেট কেন কেন হয়, এখানে কিছু টার্মস বলা আছে এমসিকিউর জন্য, তুই একটা দিয়ে দিতে পারে, তো সুন্দর করে এগুলো আমাদের বোঝা উচিত। তো চলো একটু বুঝে আসি যে কি কারণে লেট হয়। যে আনরিয়েলিস্টিক ডেডলাইন, স্যার বললো তোমার 1 উইকের সিস্টেম বানাও, সেটা তো সম্ভব না স্যার, আমাদের একটা সেমিস্টার লাগবে বানাইতে। সেরকম আনরিয়েলিস্টিক ডেডলাইন দিতে পারে। রিকোয়ারমেন্ট চেস, ধরো এমন একটা অবস্থা তোমার কাস্টমার প্রথম দিয়ে বলতেছে মামা লগ ইন যেটা বানাবা সেখানে লগ ইন করলে যেন একটা বাজুকা দিয়ে বন্দুকে গুলি চলে যায়। ভালো কথা, তুমি কোডিং টোডিং করছো। সেকেন্ড দিন এসে বললো না 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 না, বাজুকা লাগবে না, লগ ইন করলে একটা রকেট মহাকাশে চলে যাবে। এই সেরকম ঘন ঘন যদি সে মানে এরকম রিকমেন্ড চেঞ্জ করে কোডিং করে মজা পাবো, সমস্যা না। তো ঘন ঘন রিকমেন্ড চেঞ্জ করলেও কি হবে, আমাদের প্রজেক্ট দিতে লেট হয়ে যাবে। কারণ লগ ইন সিস্টেমে পরে ওটিপি অ্যাড করতে বললো, তো ঝামেলা না, যেরকম মানে সিস্টেম টিস্টেম করার পরে যে বাবা রিকমেন্ড চেঞ্জ করে তাহলে আমাদের লেট হয়। তারপর কি এই যে আন্ডারস্টিমেট, মানে কি, ধরো তোমার এখন তোমার স্যারে সফটওয়্যারের ফাইনালের প্রজেক্ট বানাইতে বলছো, প্রজেক্ট রিপোর্ট, তুমি বি লাইক কি আর রিপোর্ট রিপোর্ট বানাইতে 2 দিন লাগবে। ওমা, ফাইনাল এক্সামের আগে বানাইতে গেছো, শেষই হয় না, এত বড় বড় কাজ। তার মানে কি তুমি আন্ডারস্টিমেট করে ফেলছো না, ভাবছো ইজি 2 দিন লাগবে, বাট লাগতেছে অনেক দিন। সো এরকম আন্ডারস্টিমেট করলেও লেট হয়ে যায়। তার মানে কি আমাদের ডেডলাইন চলে আসে, তা বলে স্যার 2 দিন বাড়ায় দেন। সেই যে আন্ডারস্টিমেট করছিলাম। সো প্রজেক্টটা এমন লেট হয় আর কি। আনরিয়েলিস্টিক ডেডলাইনের জন্য লেট হয়, রিকমেন্ড চেস হলে লেট হয়, এরকম আন্ডার এস্টিমেট করলে লেট হয়, রিস্ক গুলা ইগনোর করলে লেট হয়। যেমন ধরো প্রজেক্ট বানাইতে গেলে সার্ভার ক্যাশ খাইতে পারে, ডেভেলপে হঠাৎ করে সিক হতে পারে। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিছিলাম যে তুমি একটা নতুন একটা ছেলে অন্য একটা গ্রুপে জয়েন হয়েছে, হ্যাঁ, বন্ধুদের সাথে গ্রুপ পাও নাই, তো তুমি একা, ওরা 4 জন। তো তুমি কি করবা, তোমার যে ভালো একটা ফ্রেন্ড যে ভালো কোডিং পাবে ওকে আগে বলে রাখবে যে দোস্ত, নতুন তো গ্রুপে গেছি, ওই 4টার উপর আমার ভরসা নেই, ওরা যদি কোনো মতো ব্লান্ডার করে ফেলে তুই আইসা আমাকে বাঁচাই দিস। তার মানে কি তুমি রিস্ক অ্যানালাইজ করে সুন্দর করে রিস্ক গুলা ব্যবহার করে রাখছো। কিন্তু তুমি করলে করলে কি একদম অন্ধের মতো ওদের সাথে কাজ করতেছো, সাডেনলি দেখলা এক্সামের আগের দিন তোমার প্রজেক্ট রেডি নেই, তুমি রিস্ক ইগনোর করছো, এখন তোমার কোনো রিসোর্স রেডি নেই যে তোমাকে হেল্প করতে পারে। তো যদি এমন সিচুয়েশন হয় তোমার প্রজেক্টে লেট হয়ে যাবে না? সো এই যে রিস্ক ইগনোর করেও লেট হবে। কমিউনিকেশন প্রবলেম, ডেভেলপারের সাথে ম্যানেজমেন্টের কথাবার্তা না বলা। সো মাথায় রাখবা এগুলা হলো প্রজেক্ট লিড হওয়ার কারণ। ভাই এগুলা কেন পড়ছি, ছোটখাটো এমসিকিউ দিয়ে দেয়। ওকে, এখানেও এগুলোকে মুখস্থ করবো অবভিয়াসলি না, জাস্ট ফর এমসিকিউ রিডিং করবো। যে আমাদের শিডিউলিং এর কিছু প্রিন্সিপাল আছে, এই যে কম্পার্টমেন্টালাইজেশন, বড় কাজকে ছোট ছোট কাজে ভাগ করে নেওয়া। একটা অ্যাপ বানাইতে গেলে একটা কি থাকে, ইউআই ডিজাইন, ব্যাকএন্ড ডিজাইন, ডেটাবেস। আবার ইউআই এর মধ্যে কি থাকে, তোমার ফ্রন্ট এন্ডে যখন কাজ করি লগ ইন ফেজ, এই ফেজ, তোমার ধরো ড্যাশবোর্ড, এগুলো আলাদা আলাদা থাকে না? সো প্রত্যেকটা কাজকে ছোট ছোট কাজ করে ভাগ করা হলো স্কিলিং এর একটা প্রিন্সিপাল। তারপর কি, ইন্টারডিপেন্ডেন্সি, কোন টাস্ক আগে হবে কোন টাস্ক পরে হবে। ধরো তুমি লগ ইন না বানায় আর লগ আউট বানাইতেছো, লজিক্যাল কি বলে আগে লগ ইন বানাও তারপর লগ আউট বানাও। সো স্কেডিউলিং তোমার এটাকে হেল্প করে দেয়, যে ইন্টারডিপেন্ডেন্সি ঠিক করে যে কোনটা আগে হবে তারপর কোনটা পরে হবে। ইফোর্ট ভ্যালিডেশন, রিসোর্স আছে তো, ধরো তুমি এখন এমন একটা প্রজেক্ট নিচ্ছ সেটা করতে তোমার 10টা কম্পিউটার লাগবে, তোমার কাছে আছে 3-4টা সম্ভব। তো তোমাকে প্রজেক্ট করার আগে তোমার রিসোর্স আছে কিনা সেগুলো চেক করতে হবে। তারপর কি, ডিফাইন রেসপন্সিবিলিটি, কে কোনটা করবে। যেমন অনেক সময় বলি না যে মামা তুই ইউআইটা হ্যান্ডেল করবি,
তুই কোডিংটা হ্যান্ডেল করবি, তুই ডেটাবেসটা হ্যান্ডেল করবি, আমি গিটে সবকিছু একসাথে কাজ করে হ্যান্ডেল করবো। কে কোন কাজটা করবে এগুলো আগে ভাগ করে দেয়। এই কাজটা কোথায় হয়, আমাদের এটা কার প্রিন্সিপাল, এটা হলো শিডিউলিং এর প্রিন্সিপাল। ডিফাইন আউটকাম, মাইলস্টোন সেট করা, মানে ডিজাইন কমপ্লিট, কোডিং কমপ্লিট এবং চেক চেক করে দেখা। সো এই পোর্শন গুলা কার, গোল্ডেন রুলস স্কেডিউল, আমাদের শিডিউলিং এর প্রিন্সিপাল বা গোল্ডেন রুলস। এগুলো কোথায় আসে, এমসিকিউতে টুক করে দিয়ে দেয় যে নিচের কোনটি স্কেডিউলিং এর প্রিন্সিপাল না। সো এরকম কোশ্চেন দেখলে জাস্ট এটা মাথায় রাখবা আর লাগাই দিবা, আর এমসিকিউ প্র্যাকটিসটা আছেই। এবার আসি এই স্লাইডটাতে, ভাই এটা কি আমাদের এক্সামে আসবে, আসতে দিবে? একদমই না। এটাই তো না, প্যারা খাও না। জাস্ট কি করবা, জাস্ট একটু মাথায় একটু মানে একটা রিডিং দেওয়া যাবা সে ইএ মানে কি, ইফোর্ট পার্সেন্ট মান্থ, টিডি মানে কি, নন মিনিমাম ডেলিভারি টাইম ফর স্কেডুলিং। জাস্ট এমসিকিউ জন্য হালকা মাথায় দেখো, তেমন কখনো কোশ্চেনও দেখি নাই, আমরাও পাইনি। এই যে একটি ইম্পর্টেন্ট স্লাইড ফর এমসিকিউ, আমাদের যে প্রজেক্ট করি না, তার 40%, 40 থেকে 50% সময় আমরা ফ্রন্ট এন্ডে কাজ করি, মানে ডিজাইনে কাজ করি। এই জিনিস ভাইবা দেখো, তুমি যখন একটা প্রজেক্ট বিল্ড আপ করো, তুমি প্রজেক্টটা প্ল্যানিং করো, তারপর তুমি প্রজেক্টের ডিজাইন বানাও, খাতায় ড্র করো, সেটা ফিগমাতে যে ড্র করো। এই যে ফ্রন্ট এন্ডের যত কাজ আছে, মানে একদম ইন টু এন্ড ফ্লো রেডি করো। তুমি ইউআই ডিজাইন করো, লগ ইন পেজ, ড্যাশবোর্ড, কাস্টমার বোর্ড, সবার ইউআই ডিজাইন করো না? তারপর কি করো, সেটা নিয়ে কোডিং শুরু করো। সেটার নেট কত পার্সেন্ট টাইম, 15 থেকে 20% টাইম কোড করা। বাকি 30 থেকে 40% টাইম আমরা কি করি, টেস্টিং করি। টেস্টিং কি কি হয়, ইউনিট টেস্টিং, হোয়াইট বক্স রিগ্রেশন, এগুলা কি আমরা টেস্টিং সাইডে পড়বো, এখন পড়ে মাথা নষ্ট করা লাভ নেই। জাস্ট এটুকু মাথায় রাখো, এমসিকিউ কেমন আসে, যে আমাদের যে ইফোর্ট সেটা কত ভাগে ভাগ হয়। কোডিং এর সময় আমরা কত পার্সেন্ট ইফোর্ট দিই, 15 থেকে 20%। ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে কত পার্সেন্ট ইফোর্ট দেই, 40 থেকে 50%। অর্থাৎ ডিজাইনটা ইম্পর্টেন্ট। এবং টেস্টিং এর জন্য কত পার্সেন্ট সময় রাখি, 30 থেকে 40%। সো এই পার্সেন্টেজ গুলো একটু খেয়াল রেখো। আর এটাকে কি বলা হয়, 40-20-40 রুলস। আর এই যে প্রথমে বলছিলাম টাইম লাইন চার্ট, যে উইক ওয়ানে এমডি কোন কাজ করবে, উইক টু তে কে কোন কাজ করবে, এবারে টাইম লাইন চার্ট তৈরি করা লাগে। তোমাদের প্রজেক্ট ডিফারেন্স ও এমন একটা চার্ট, গ্যান চার্ট তৈরি করতে হবে, বুঝছো? ওই তোমাদের একটু গ্যান চার্টটা আমি একটু দেখাতে চাই। কাহা है तू? উম, এটা নাকি, উম, এটা প্রজেক্ট প্রপোজাল। এক সেকেন্ড গাইস, এটাই আছে। ধরো এই যে তোমাদের এমন একটা গেম চার্ট বানাইতে হবে, বুঝছো? সো এই টাইম লাইন চার্ট, এই যে সে প্ল্যানিং এর সময় কোন কি কাজ হবে, সেটা কতদিন থাকে, কতদিন চলবে, এই সব কাজ কিন্তু আমাদের প্রজেক্টে করতে হইতে পারে। সো প্রিপেয়ার থাকবো। আর এই যে কে কোন কাজ করবে, কোন মাসে কোন কাজটা হবে, যেমন আমাদের Q4-এ যে আমরা কিসে কাজ করছিলাম, আমরা তোমার ডাটাবেসে কাজ করছিলাম, মানে এই যে এইভাবে যে আমরা এই যে দেখাইছি, এই যে এটা 4 টাকায় দেখাচ্ছি যে কোন সময়, মানে রুটিন তৈরি করা না, এটাকে বলা হয় তোমার গ্র্যান্ড চার্ট, বুঝছো? সো সো আশা করি গ্র্যান্ড চার্টটা বুঝতে পারছি। এরকম তৈরি করতে বলে, আর প্রজেক্টটা তোমার তৈরি করা লাগবে। সো প্রিপেয়ার গাইস। এই যে উইক ওয়ানে আমরা এই কাজগুলো করব, উইক টু তে আমরা এই কাজগুলো করব। এই যে এই চিহ্নটা দেখছো না, এই যে স্কোয়ার টাইপ না, এটা কি বলবো, ডায়মন্ড শেপ, এটাকে বলে মাইলস্টোন। মাইলস্টোন মানে আমরা এখানে যে একটা কাজ শেষ করি, মানে ধরো আমাদের এই 1 নাম্বার টাস্ক যেটা নিচ্ছি সেই কাজটা এখানে এসে শেষ, সেইটা আমরা মাইলস্টোন দিয়ে প্রকাশ করি, সেখানে আমার কাজটা শেষ। এমসিকিউর জন্য চলে আসতে পারে। এখন চলো চলে যাই আমাদের ইভিএ অ্যানালাইসিস, যা কি বলে আর্ন ভ্যালু অ্যানালাইসিস। মানেটা প্রয়োজন, এমসিকিউতে আসতে পারে। এখন চলো, অনেক অনেক কথা বলা আছে, আমরা আগে সূত্রগুলো বুঝি, সূত্রগুলা দেখি কি কি বের করতে হবে, তারপর আমরা থিওরিতে ব্যাক করবো, আগে বুঝবো না। ধরো তোমাকে এমন একটা কোশ্চেন দেওয়া থাকবে, হ্যাঁ, ইভিএ কোশ্চেন। এখন ইভিএ কোশ্চেন দেখে আমাদের কি কি বের করতে হবে, এই বিএসসি এর মান, এসপিআই এর মান, এসভি এর মান, সিপিআই এর মান, সিভি এর মান। এগুলা বের করবো কিভাবে, এগুলা মিনিংটা বুঝলে খুব সহজ। সো আশা তুমি বুঝতে পারছো কি কি দেওয়া আছে আর কি কি মান বের করতে হবে। এখন মিনিং কি কি বোঝায়, প্রথমত বুঝাই, চলো তোমার দেখে আসি এটা।
সো আমাদের এখন আমরা যে ম্যাথটা করব তার নাম কি? ইভিএ অ্যানালাইসিস। সো আমাদের একটা চিত্র দেওয়া থাকবে, সেখানে আমাদের ধরো সূত্রগুলা কেমন, যদি আমরা আমাদের সূত্রগুলো একটু স্লাইডটা দেখালে বেটার হইতো আই থিঙ্ক। তাই এখানে বলেছি বিএসি, এইটার উপর ডিপেন্ড করে ম্যাথ টু টাইপ হয়, টাইপ 1, টাইপ 2, এটা বলেছে। খেয়াল রাখবা বিএসি এর ফুল মিনিংটা কি? এর ফুল মিনিংটা হলো বাজেটেড এট কমপ্লিশন, মানে টোটাল বাজেটটা খেয়াল রাখবো। তাহলে বিএসসি মানটাই মনে রাখলে হবে। বিএসসির উপর ভিত্তি করে আমাদের এই ম্যাথটা টু টাইপ হবে। একটা টাইপ 1টা কি? টাইপ 1টা হলো তোমার কোশ্চেনে ইফোর্ট এস্টিমেট দেওয়া থাকবে, ইফোর্ট এস্টিমেট দেওয়া থাকবে। আর টাইপ 2 কি? এটা দেওয়া থাকবে না। ব্যাকের মানটা টু টাইপ হতে পারে, ইফোর্ট এস্টিমেটের সমান, কিংবা আরেকটা টাইপ হতে পারে এটা দেওয়া নাই। তো এখানে কিভাবে বের করব? জাস্ট মাথায় রাখো, শর্টকাট মাথায় রাখো, আমাদের যে BCWS আছে না, সবগুলার যোগফল হলো ব্যাকের মান। আমরা বলছি ব্যাকের মানের উপর ডিপেন্ড করে ম্যাথ টু টাইপ হবে। একটা হলো ইফোর্ট এস্টিমেট দেওয়া থাকবে, সো ব্যাক ইকুয়াল ইফোর্ট এস্টিমেট। আর যদি ইফোর্ট এস্টিমেট দেওয়া না থাকে, তবে যে BCWS তে মানগুলো থাকবে সবগুলার যোগফলই হবে আমার ব্যাকের মান। সো দুইটা কথা মাথায় রাখো, এই দুইটা কথার উপর ভিত্তি করে ম্যাথটা টু টাইপ দেয়। তো বাকিটা চলো আমরা স্লাইড থেকে বুঝি। মানে এইটুকুই তোমার একটু বলে না ট্রিক বা এক্সামে কোশ্চেন ঘুরায় দেয়, এইটার উপরে আর সবকিছু ইজি, জাস্ট মিনিং গুলো জানা থাকলে ব্যাপারগুলো ইজি। চলো, সো প্রথমত বুঝি মেন কাজ কি। ধরো তুমি তোমার কোম্পানিতে একটা কাজ নিছো, সেখানে মোট টাস্ক আছে 56টা। কি আছে? মোট টাস্ক আছে 56টা। এখন দেখো, যখন আমরা প্রজেক্ট শুরু করি, আমরা পুরা এই এতগুলা কাজকে ভাগ করি না, যে এই সপ্তাহে এই কয়টা কাজ করব, তারপরের সপ্তাহে বাকি কয়টা কাজ করব। সো এইভাবেই আমরা কিছু পরিমাণ কাজ প্ল্যান করি। ধরো তুমি প্ল্যান করলা, দোষ আমরা এটাকে 4 সপ্তাহে শেষ করব। প্রথম সপ্তাহে আমরা কাজ করব 15টা, তারপরের সপ্তাহে 15টা, তারপরের সপ্তাহে 15টা, লাস্ট সপ্তাহে 11টা কাজ করব। সো তুমি কি করলা? একটা প্ল্যান শিডিউল করলা, তাই না? তো প্রথম সপ্তাহে 15টা কাজ করছো। এখন 15টা কাজের মধ্যে তোমার ফ্রেন্ড কাজ শেষ করলো মাত্র 9টা। কি করছো? তুমি প্ল্যান করছো 15টা টাস্ক, বাট কাজ শেষ হয়েছে 9টা। খেয়াল রাখো, আমি প্ল্যান করছি 15টা টাস্ক, কাজ শেষ হয়েছে 9টা। ঠিক আছে? আমি আর প্ল্যান করছি 15টা, কাজ শেষ হয়েছে 9টা। সো এই যে আমরা কত পার্সেন্ট কাজ পিছায় আছি, কি পরিমাণ কস্ট পিছায় আছি, কি পরিমাণ কস্ট আমাদের সামনে কাজে লাগতে পারে, বা নেক্সট সময় কাজ করার সময় আমাদের কি পরিমাণ বেশি ইফোর্ট দিতে হবে, এই ক্যালকুলেশনটাই হলো এই ম্যাথের টাইপ। শর্টকাটে বুঝলাম যে আমাদের মোট টাস্ক সব সেট থাকবে, সেখানে আমাদের কিছু টাস্ক নিয়ে কাজ করব। যেমন এখানে আমাদের স্লাইড যদি আমরা দেখি, মোট গিভেন টাস্ক 56টা। ভালো কথা, আমরা মোট 15টা টাস্ক আমরা শিডিউল করলাম। আমি কি বলছিলাম তোমাদের? আমাদের একটা গুরুত্বপূর্ণ ভ্যালু হলো ব্যাক। ব্যাকের ভ্যালু টু টাইপ। একটা হলো এভাবে তোমার ইফোর্ট এস্টিমেট দেওয়া থাকবে, অনেক সময় দেওয়া থাকবে না। যদি দেওয়া থাকে ইফোর্ট এস্টিমেট, তবে এই যে 582, এইটাই হলো ব্যাকের মান। দেখো, যদি দেওয়া থাকে ব্যাকের মান এটা। হোয়াট ইফ ভাইয়া ব্যাকের মানটা দেওয়া নাই, তবে আমরা ব্যাকের মানটা কিভাবে বের করবো? এই যে পোর্শনটা, মানে যতগুলো টাস্ক আমরা প্ল্যান করছি, 15টা না, এই 15টা টাস্ক প্ল্যান, বাজেটেড কস্ট ওয়ার্ক শিডিউল। ঠিক বললাম তো? এই যে এই মিনিং গুলো এখন একটু জানা প্রয়োজন। So, আমরা প্রথমটা বুঝি BCWS, বাজেটেড কস্ট অফ ওয়ার্ক শিডিউল। মানে আমরা যেটা স্কেডিউল করলাম, ধরলাম 15টা কাজ করব, এখনো করি নাই, প্ল্যান করছি। কি করছি? প্ল্যান করছি 15 টাস্ক করব, এবং এর জন্য একটা কল বলছি না যে মামা 15টা কাজ করতে 1000 টাকা লাগতে পারে। তাহলে কি একটা বাজেট করছি না? তো এই যে 15 টাস্ক যেগুলো প্ল্যান করতেছে, এখনো আমরা কাজ শুরু করি নাই, এই টার্মটাকে বলা হয় BCWS। টার্মটা মনে রাখবা ফর MCQ,
বাজেটেড কস্ট অফ ওয়ার্ক শিডিউল। তাহলে কি বলা হয়, এই টার্মটাকে বলা হয়, অনেক কিছু বিজি হয়ে গেছে, যতগুলা টাস্ক আমরা প্ল্যান করছি সবগুলা টাস্কের যোগফলকে বলা হয় বিসিডাব্লিউএস, যার মান হলো 156.55। সো আমাদের তো দেওয়া থাকবে না, আমাদের যোগ করে বের করতে হবে। যতগুলা টাস্ক প্ল্যান করছি সেই টাস্ক গুলোর ভ্যালু হলো বিসিডাব্লিউএস, বাজেটেড কস্ট ওয়ার্ক পারফর্ম। এখন তুমি 15টা টাস্ক প্ল্যান করছিলা, ঠিক আছে ভাইয়া, বাট তুমি ধরো কমপ্লিট করতে পারছো 12টা। কয়টা করতে পারছো? 12টা। তো তুমি প্ল্যান করছো কয়টা কাজ করবা? 15টা। তুমি কাজ শেষ করছো কয়টা? অ্যাকচুয়ালি ফটেছে, প্ল্যান করছিলা 15টা, অ্যাকচুয়ালি তুমি কাজ করছো কয়টা নিয়া? 12টা নিয়া। তো অ্যাকচুয়াল যতগুলা শেষ করছো, খেয়াল রাখো, অ্যাকচুয়াল যতগুলা শেষ করছো সেগুলা যোগফলকে বলা হয় ACWP। ACWP মানে কি? যতগুলা কাজ আমরা শেষ করছি। আর আমাদের ফুল মিনিংটা একটু জানা প্রয়োজন। সো ACWP মিনিংটা কি হবে? তো তাহলে হ্যাঁ, এই যে অ্যাকচুয়াল কস্ট ওয়ার্ক পারফর্ম, তাহলে কি প্ল্যান করছিলাম সেটা হলো কি BCWS, বাজেটেড কস্ট ওয়ার্ক শিডিউল, মানে যেগুলো প্ল্যান করছিলাম। আর যতগুলা এক্সিকিউট করতে পারছি সেটা কি ACWP, যতগুলা কাজ শেষ করছি। তো দুইটা মিনিং বুঝলাম, BCWS মানে যতগুলা প্ল্যান করছি তার কস্টের যোগফল, ACWP মানে যতগুলা কাজ শেষ করছি তার যোগফল। লাস্ট ওয়ান, এখন তোমার বললাম যে মামা 15টা কাজ শেষ করতে টাকা লাগা উচিত তো 1000 টাকা। তুমি বললা বস 12টা কাজ শেষ করছি কিন্তু আমার টাকা লাগছে 900 টাকা। তুমি কি বললা? বস আমি 12টা কাজ শেষ করছি, আমার টাকা লাগছে 900 টাকা। এখন আমি বললাম আচ্ছা, তাহলে আমি যে 12টা টাক্স, ওই 12টা টাক্সের জন্য মানে আমার প্ল্যান ছিল কয় টাকা খরচ। ব্যাপারটা বুঝাই। ধরো তুমি এমনি বলছো হ্যাঁ যে মামা সিলেটে যাব, উৎমাছড়া যাব, তারপর সিলেট থেকে আবার কক্সবাজার যাব, দেন কক্সবাজার থেকে একদম ঢাকা ব্যাক করব। তুমি 3টে জায়গা প্ল্যান করছো, ঠিক আছে? ঢাকা টু সিলেট, সিলেট টু কক্সবাজার, কক্সবাজার টু সাজেক, 3টে জায়গা প্ল্যান করলাম। এন্ড তুমি 3টে জায়গা প্ল্যান করে তোমার বললা আমার মোট 15,000 টাকা বাজেট লাগবে। ভালো কথা, তুমি প্ল্যান করছো। এখন তুমি ঢাকা টু সিলেট গেছো, সিলেট টু কক্সবাজার গেছো, কক্সবাজার টু ঢাকা ব্যাক করে ফেলছো, তুমি আর সাজেক যাওনি। এখন তুমি দেখলা তুমি বাজেট করছিলা 3টে জায়গায় ঘুরবা, খরচ পড়বে 15,000, বা তুমি 2টে জায়গায় ঘুরে খরচ পড়ে গেছে 12,000। তাহলে বুঝো এই 3টে জায়গায় কস্টকে বলা হয় কি BCWS। 2টা জায়গায় যেটা আসলেই খরচ হয়েছে মানে রিয়েলিটি চেক, এটাকে বলা হয় ACWP। এখন তোমার এক বন্ধু ঠিক হলো, আচ্ছা মামা আমরা প্ল্যান করছিলাম কয় টাকা খরচ হবে, মানে হয়েছে তো 12,000, কিন্তু আমাদের প্ল্যানে কয় টাকা ছিল? এই যে যে পরিমাণ কাজ শেষ হয়েছে, যে পরিমাণ কাজ শেষ হয়েছে সেই পরিমাণ কাজের প্ল্যান কস্ট। আবারও বলি দেখো, এটা একটু ভালো মতো বুঝলে একদম ম্যাথ গুলো গেছে কোথায়। যে পরিমাণ কাজ আমরা আসলে শেষ করতে পারছি, ঠিক সেই পরিমাণ কাজের প্ল্যান ইফোর্টের যে ভ্যালুটা সেটাকে বলা হয় BCWP। খেয়াল করো, BCWS মানে কি ছিল? টোটাল যতগুলা কাজ তার কষ্টের যোগফল। BCWP মানে কি? যতগুলা কাজ আসলে আসলে আমি শেষ করতে পারছি, যতগুলা কাজ আমি আসলে শেষ করতে পারছি তার প্ল্যান কস্ট। সো আশা করি এই টার্মগুলো তোমরা বুঝে গেছো যে কোনটাকে ACWP বলে, কোনটাকে BCWP বলে, কোনটাকে BCWS বলে, আর আমরা ব্যাকের মানটাই বা কিভাবে পাইতে পারি। সো 4টা টার্ম বুঝে গেছো, এবার জাস্ট ম্যাথমেটিক্যাল সূত্র করবো। চলো আগে সূত্রগুলা বুঝি, হ্যাঁ, এন্ড ট্রিক্স দিয়ে দিব। সো প্যারা খাও না, ইজি ইজি সূত্র। প্রথমে দেখো SPI বাই SB। খেয়াল করো SPI মানে কি, মিনিংটা একটু মনে রাখবা, তাহলে তোমার একদম ইজি লাগবে। এই যে একটি ইভিএম ম্যাথ করার জন্য আমরা কি করা উচিত? প্রথমে BCWP এর মান করা, কতটা কমপ্লিট করতে পারছি, তাদের অ্যাকচুয়াল কস্ট আর তাদের মোট প্ল্যান ওয়ার্ক কত হওয়ার কথা ছিল।
তিনটা মান বের করলা। এবার দেখো প্রথমে এসপিআই, শিডিউলিং পারফরমেন্স ইন্ডেক্স, এসপিআই। এটা ভ্যালুটা কি করব আমরা, এই দেখো বিসিডাব্লিউপি কে এস দ্বারা ভাগ করব, যতগুলা পারফর্ম প্ল্যান ডিভাইড বাই মোট পারফর্ম প্ল্যান। একটা শর্টকাট খেয়াল রাখো ভাইয়া, অলওয়েজ কিন্তু দেখো বিসিডাব্লিউপি আগে, বিসিডাব্লিউপি আগে, বিসিডাব্লিউএস পরে। আবারও খেয়াল করো, বিসিডাব্লিউপি আগে, বিসিডাব্লিউপি আগে, বিসিডাব্লিউপি আগে। দেখছো ট্রিকগুলা? সো একটা শর্টকাট তুমি পাওয়া গেলা যে ভাইয়া বিসিডাব্লিউপি সবসময় আগে হবে, বিসিডাব্লিউপি সবসময় আগে হবে। দেখছো কত ইজি না? এইবার আসি, সো নিচেটা কেমন মনে রাখবো, আমরা কি করতেছি, স্কেডিউলিং করতেছি না, আমরা শিডিউলিং করতেছি না, শিডিউল। সো কি হবে, শিডিউলের সময় কি হবে, আমাদের অ্যাকচুয়াল কস্ট না, আমরা কি করতেছি, প্ল্যান করতেছি। সো প্ল্যানিং মানে কি, এসপিআই, এসপিআই কি হয়, প্ল্যানিং এর কাজ হয়। তাহলে উপরে কি হবে বিসিডাব্লিউপি, নিচে কি হবে সেটা বাদ আছে বিসিডাব্লিউএস। দেখছো শিডিউলিং পার্টে শিডিউলিং এর জ্ঞান। আবার এসবি, এস মানে কি শিডিউলিং, তাহলে কি হবে শিডিউলিং এর কাজ হবে। এসবি মানে কি ভেরিয়েন্স, শিডিউলিং ভেরিয়েন্স, তাহলে কি হবে আগে কে বসবো অলওয়েজ বিসিডাব্লিউপি থেকে বিসিডাব্লিউএস টা বাদ দিয়ে দিব। তো সূত্রগুলো আপনি ঠিক দিয়ে মাথায় রাখবা। এবার তো সিপিআই বের করে, সিপিআই মানে কি কস্ট, কস্ট মানে কি চলে আসছে, রিয়েলি চলে আসছে না, আসল খরচ। তাহলে কি হবে আবারও বিসিডাব্লিউপি সবার উপরে হবে, কি বলছি বিসিডাব্লিউপি সবসময় উপরে থাকবে, আগে থাকবে। আর নিচে কি হবে, এবার কি তুমি শিডিউলিং করতেছো নাকি কস্ট করতেছো, দেখো তো। আগের বার যেহেতু শিডিউলিং করছিলাম নিচে বিসিডাব্লিউএস ছিল, এবার কি করতেছি কস্ট করতেছি, নিচে এসিডাব্লিউপি থাকবে। ইজি না সূত্রগুলো মাথায় রাখা, ইজি। সিবিটা কি হবে আবারও বিসিডাব্লিউপি আগে, তারপরে এসিডাব্লিউপি। সো এমনি ট্রিকটা মনে রাখবা, যখন শিডিউলিং হবে মানে সবার উপরে তো সবসময় বিসিডাব্লিউপি থাকবে, এই বস, ও সবার বস। আর নিচে বা পরে কে থাকবে ডিপেন্ড করতেছে আমাদের এই ওয়ার্ডটা। যদি দেখো এস, তার মানে কি লাস্টে কি থাকবে বিসিডাব্লিউএস। দেখছো ঠিক, যদি আগে থাকে এস লাস্টে থাকবে এস, যদি থাকে আগে থাকে সি লাস্টে থাকবে পি। এটা শর্টকাট যত পারো মাথায় রাখবা। এইবার চলো এগুলো মানে কি বোঝায়, মানে ধরো তখন তুমি এরকম কোশ্চেন অ্যান্সার করবে না, এরকম লিখে দিয়ে আসলে সুন্দর করে মার্কটা কম পাবা। তোমাকে এখানে কমেন্ট লিখতে হবে, মানে কমেন্টটা কি এসপিআই মিনিংটা কি বোঝায়। সো এখানে কমেন্টটা বলা আছে, যদি তোমার এসপিআই ভ্যালু একের সমান হয় বলবা ইটস পারফেক্ট, যদি একের কম হয় বলবা বিহাইন্ড শিডিউল, যদি একের বেশি হয় বলবা আহেড অফ শিডিউল। আবার এসবি ক্ষেত্রে যদি মানটা নেগেটিভ বের হয় বলবা ডিলে, যদি পজিটিভ বের হয় তাই বলবে প্লেনের আগে আছে। সিপিআই ইন্ডেক্স কস্ট পারফরমেন্স, তুমি কস্ট বের করতেছো, মান যদি একের কম হয় কস্ট বেশি, মান যদি একের বেশি হয় কস্ট এফিসিয়েন্ট, রাইট রাইট। সো এই যে কমেন্ট গুলা এগুলো কিন্তু এমসিকিউ তেও দিয়ে দেয়, এমসিকিউ তে টুক করে মানগুলো দিয়ে দেয় আর আমরা ভুলগুলো দিয়ে চলে আসি। সো এগুলো আমরা করবো না, আমরা ভালো মতো এগুলো শিখে যাব। লাস্ট একটা টার্ম সেটা আমি এইখানে দেখাই তোমাদের। একটা জিনিস বুঝো, এই চারটা তো তোমরা শর্টকাট বুঝে ফেলছো না, এবার এইটা বুঝি, পার্সেন্টেজ স্কেডিউলেট অফ কমপ্লিশন আর টোটাল কমপ্লিট। এটা বুঝ, এটা মিনিংটা বুঝো, কমপ্লিশন আর কমপ্লিট ব্যাপারটা বুঝো। কমপ্লিশন মানে কত পার্সেন্ট হইছে, এখনো কাজ শেষ হয় নাই, মানে আমি জাস্ট বোঝানোর জন্য মিনিংটা বলতেছি। কমপ্লিট মানে ধরো কাজ হয়ে গেছে, যদি তোমার এমন আছে কমপ্লিশন আছে উপরে থাকবে বিসিডাব্লিউপি বিসিডাব্লিউএস, তাকে ব্যাক দিয়ে ভাগ দিবা। আর যদি কমপ্লিট বুঝায় তাহলে কি বিসিডাব্লিউপি তাকে ব্যাক দিয়ে ভাগ দিবা। তো এই তো সূত্রগুলো ভাই, আসো সূত্রগুলো মুখস্থ করা তোমাদের দায়িত্ব। হালকা যতটা পারো এভাবে রিলেটেড করে পড়বা যেন এক্সামের ভুলগুলো না হয়, আর সুন্দর করে অ্যান্সার গুলো লিখে দিয়ে আসবা। এই যে এখানে একটা ম্যাথ দেখো, তোর এগুলা গিভেন দেওয়া আছে, এই দেখো এসপিআই বের করছি বলছি প্রজেক্ট লেট, এলসি বের করছি বলছি নেগেটিভ ডিলে, সিপিআই বের করছি একের কাঁচা বলছি বলছি অলমোস্ট ওকে, মাইনাস বলছি কস্টটা বেশি। তারপর টোটাল কমপ্লিট হয়েছে কত 126.5/582 কমপ্লিট। তাহলে দেখো তো কমপ্লিট হলে কে বসবে, দেখো তো বিসিডাব্লিউ, দেখো এই যে বিসিডাব্লিউপি। যদি কমপ্লিশন বলতাম তাহলে বসতো কে বিসিডাব্লিউএস। সো আশা করি সবটা বুঝেছো অন্তত এই কোশ্চেনটা। সো যেরকম কোশ্চেন দেওয়া থাকবে কোশ্চেন ওয়ান একটা দিয়েও দিচ্ছি প্র্যাকটিসের জন্য, সেগুলা প্র্যাকটিস করবা। ভাইয়া প্র্যাকটিস কতটুকু দিয়ে না দিবে না, অবভিয়াসলি আমরা অনেক প্র্যাকটিস করব,
তার জন্য চলে যাব আমাদের কাহাবে বেস্ট জেমসে, এন্ড জেমসের এখানে পাবো আমরা চ্যাপ্টার 9 ম্যাথ প্রবলেম। চলো, এবার আমি যে প্রথমে বলেছিলাম ভাইয়া যে ম্যাথ দুই টাইপ হয়, ব্যাক সরাসরি দেওয়া আছে, সরাসরি দেওয়া নাই। সরাসরি দেওয়া আছে কিভাবে বুঝবো? আমাদের যে টোটাল ইফোর্ট এস্টিমেট দেওয়া থাকবে, এই 750 হলো ব্যাকের মান। আর অন্য একটা টাইপ ম্যাথ কি ভাইয়া? দেখো এই যে ব্যাকে, দেখো তো এখানে এই কোশ্চেনটা পড়ো। আর সফটওয়্যার প্রজেক্ট হ্যাজ 8টা টাস্ক, ভালো কথা, অনেকগুলা মান দেওয়া আছে, ভালো কথা, কিন্তু কোশ্চেনে কোথায় দেখো তো, কোথাও কি বলা আছে যে ইফোর্ট এস্টিমেশন মানে এইটা কি দেখো দেওয়া আছে কিনা? টোটাল ইফোর্ট এস্টিমেট ইকুয়াল টু 750%। দেখো তো এই কোশ্চেনটা পড়ে কি তোমরা এখানে কোন জায়গায় খুঁজে পাও? যখনই এমন কোথাও খুঁজে পাবে না, তখনই কি হবে? এই বিসিডাব্লিউএস এর সম্পূর্ণ মানের যোগফল হবে আমাদের ব্যাকের ভ্যালু। তার মানে কি? তার মানে হলো যদি যদি আমাদের এই ইফোর্ট এস্টিমেটের মানটা না দেওয়া থাকে, তবে ব্যাকের ভ্যালু হবে এই বিসিডাব্লিউএস এর সমান। বুঝছো? আর যদি দেওয়া থাকে তাহলে এইটাই হবে, এইটুকুই পার্থক্য। আর ম্যাথ বাদ বাকি সব একদম সিম্পল আস। তো প্যারা খেও না। তো এই যে দেওয়া আছে, সো আশা করি তোমরা সবটা সুন্দর করে প্র্যাকটিস করবে। এখানে অনেকগুলো টাইপের ম্যাথ আমি দিয়ে রাখছি, তোমরা স্টেপ বাই স্টেপ করতে পারো। সো আবারও বলতেছি ভাইয়া, এক্সামে এই দুইটা ম্যাথ ভাই শিওর শিওর ইজি, মানে আমাদের পুরো মার্ক এখানে আসবে, 15 মার্ক তোমার হাতের মার্ক। সো ভুলেও এটাকে ছেলেখেলা করা যাবে না, ভালো মতো পড়তে হবে, কারণ আমরা এই কুইজের মার্ক আর এই মার্ক গুলো একদম এনশিওর করতে পারি। আবারও বলতেছি, যখনই কোনো স্লাইড তোমরা শেষ করবা, টুক করে আমার এই এমডি স্লাইডটা ওপেন করবা, আবারও বেসিক সহ সব আস্তে ধীরে পড়বা, খাতায় নোট ডাউন করবা, তাহলে সুন্দর করে 20টা এমসিকিউ পরীক্ষা দিবা। তাহলে আমাদের পড়ার সাথে সাথে আমাদের প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে। যেমন দেখো, এসপিআই মানে কি? আগে কি? এস। সো লাস্টও থাকবে এস, আর সবার আগে তো বিসডব্লিউপি থাকবেই। সো দেখো, আমি ট্রিক দিয়াও কিন্তু সূত্রটা বের করে ফেললাম। তো আশা করি বুঝতে পারছো কিভাবে কি পড়তে হবে। সো পড়তে থাকো। আমাদের স্লাইড নাম্বার 2 শেষ। চলো এবার আমরা চলে যাই আজকে ভিডিওর লাস্ট স্লাইড, রিস্ক ম্যানেজমেন্ট। এখানে ছোট্ট একটা ম্যাথ আছে, কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আছে, আমরা পড়বো। আর আমি বলছি এটা ওবির জন্য একটু ইম্পর্টেন্ট। ওবিতে ধরো তোমার মানে ওবি যে কোশ্চেনটা সেটা আসলে এই রিস্ক ম্যানেজমেন্ট আর তোমার টেস্টিং একটা স্লাইড আছে, এই দুইটা স্লাইড মিলাই করে। সো তোমার ওবিটা এমন ভাবে দেওয়া থাকে, বলে যে এখানে তোমার রিস্ক ম্যানেজমেন্টে কোন ধাপগুলো কাজ করছো এন্ড সেগুলো যে কি করতে পারো, আর এখানে কি ধরনের টেস্টিং করা যায়, এই ধরনের একটা ওবি কোশ্চেন আমাদের মানে ঘুরায় দেয়। তো আমাদের এই দুইটা টপিক ভালো মতো জানলেই ওবিটা হয়ে যায়। তো তার প্রথম টপিকটা আমরা আজকে পড়বো, রিস্ক ম্যানেজমেন্ট কি। আমি এর আগেও তোমাদের বলছিলাম যে রিস্ক হতে পারে, তার জন্য আগে থেকে কাজ করে ফেলা, বা রিস্ক চলে আসছে তাকে সলভ করা, এই ধরনের কাজই আমরা কিসে করব? আমাদের এই রিস্ক ম্যানেজমেন্টে করব। আবারও আরে আরে ওকে, সো রিস্ক ওভারভিউ। এখানে আসলে সাইটটা কি বুঝাইছে? তো আগে সুন্দর করে আমরা অলওয়েজ কি করবো, মানে আমি যেটা করি আগে বাংলাটা পড়ে বুঝি, বুঝে নিই, তারপর আমি ইংলিশটাতে পড়ে এমসিকিউর জন্য এভাবে ফাইন্ড আউট করে নিই। তাহলে কি হয়, পড়াটা বুঝে বোঝা যায়। তাছাড়া আগে এইসব ইংলিশ পড়লে কিন্তু তেমন বুঝতে পারি না আমরা। সেই জন্য কি রিস্ক কি, মানে রিস্ক জিনিসটা কি দেখো, আমরা নর্মালি কি যখন একটা প্রজেক্ট তৈরি করা শুরু করি, তাই না? ধরো তুমি একটা কিসের প্রজেক্ট বানাবা, ধরো তুমি একটা ফুড অ্যাপ বানাচ্ছ, একটা ফুড অ্যাপ তৈরি করতে হয়, হ্যাঁ। আচ্ছা, একটু বুঝে আসি চলো। এখানে না, এটা চলো আমরা একটু আমাদের এখানে আসি। যেহেতু একটু থিওরি, আমরা এমন ভাবে পড়বো যেন আমাদের থিওরিটা একদম মাথায় থাকে। ওকে ওকে। আচ্ছা, এখন যে আমাদের কি 3 নাম্বার স্লাইডটা শুরু করব, রিস্ক ম্যানেজমেন্টের। তো চলো সেটা একটু সুন্দর করি আমরা বুঝি। ধরো তুমি একটা সফটওয়্যার বিল্ড আপ করবা, ঠিক আছে? সফটওয়্যার বিল্ড করবা। এখন তোমার কাজ কি থাকবে, ভাই আমি একটা ফুড সফটওয়্যার বানাবো। সো এখন তোমার যখন ফুড সফটওয়্যার বানাবো, তার কিছু রিস্ক আসতে পারে। সো কি কি রিস্ক? রিস্ক হলো তোমার দুই টাইপের। একটা হলো রিস্ক ম্যানেজমেন্ট হলো দুই ধরনের।
রিস্ক ম্যানেজমেন্ট দুই ধরনের, কি রিঅ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ। রিস্ক ম্যানেজমেন্ট কয় ধরনের? রিস্ক ম্যানেজমেন্ট কয় ধরনের? দুই ধরনের, রিঅ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ মানে কি, প্রোঅ্যাক্টিভ মানে কি? আচ্ছা, উদাহরণটা বুঝো। লাইক আমরা আমাদের গেট কুড়াতুড়ি নিয়ে কথা বলি, ঠিক আছে? সকালে ঘুম থেকে উঠে দেখলা বৃষ্টি পড়তেছে, তো তুমি এখন কি করবা? তুমি এখন করবা কি, বাসা থেকে বের হওয়ার সময় তুমি একটা ছাতা ক্যারি করবা, আর ভুলেও ভালো সুন্দর জুতা না পরে স্যান্ডেল পরে বের হবা। সো স্যান্ডেল পরে বের হবা, কেন বের হবা? রাস্তা যদি পানি উঠে যায়, সো তুমি কি করতেছো, এই সিদ্ধান্ত করে নিতেছো, নিয়ে তুমি বের হইলা। আরেক বান্দা, কিচ্ছু নিয়ে বের হইলাম না, যদি রিক্স আসে, যদি বৃষ্টি পড়ে দেন দেখবো, দখলে ঘুরে টুরে যাবো। তো তুমি যে কোনো কাজ করার সময় দুই ধরনের কাজ করতে পারো। আগে তুমি কিছু ধরনের কাজ করে সেই রিস্কটা যেন আসলে তুমি সেভ হতে পারো, তার কাজ করতে পারো। অন্য এক ভাবে, অন্য এক ভাবে করতে পারো, যদি রিস্ক এসেই পড়ে, ধরো বৃষ্টি শুরুই হয়ে গেল, দেন কি করা যায়? একটা পলিথিন নিয়ে মাথার উপরে কোনো দিলাম যেন বৃষ্টির পানিটা না পড়ে, দেন টুক করে ভার্সিটি চলে গেল। তাহলে কি হলো? রিস্ক আসলেও আমার কাছে ম্যানেজমেন্টের থিং আছে, আর রিস্ক যদি আমি আগে থেকে কিছু প্ল্যান করতে পারি। প্রজেক্টেও ঠিক এমন কাজ হয়, একটা হলো রিঅ্যাক্টিভ, একটা হলো প্রোঅ্যাক্টিভ। তাহলে প্রোঅ্যাক্টিভ কি? আগে থেকে কিছু সলিউশন করে রাখা, আগে থেকে কিছু সলিউশন বা কিছু, মানে আমাদের বলে না যে আমরা কিছু মানে প্রিপারেশন নিয়ে থাকি। আর রিঅ্যাক্টিভ কি? যখন আমার কোডে কোনো ইরর আসে, তখন আমি এটাকে সলভ করার ট্রাই করি। ভাই একটা উদাহরণ দেন তো। আচ্ছা, একটা আমরা কোডিং এর উদাহরণ দিই। ধরো তুমি যখন কোড করো, তুমি যখন ধরো আমি একটা ফর্ম বানাইতেছি, হ্যাঁ, এটা হলো ইউজার নেম, এটা হলো ফোন নাম্বার। এখন তুমি যখন ফর্মটা বানাও, তুমি এমন বিল করো না যে ফোন নাম্বারে আমাদের যে যখন আমরা যখন ইনপুট দিব, অনলি আপনি নাম্বার দিতে পারবেন, অনলি আপনি নাম্বার দিতে পারবেন। আবার ইউজার নেমে অনেক সময় বলে দিই না, যেরকম স্পেশাল ওয়ার্ড দেওয়া যাবে না, এরকম কিছু আমরা আগে থেকে বলে দিই। এইটা হলো মিস্টার এক্স এমনি কাজ করলো। মিস্টার ওয়াই কাজ করলে কি হবে, সে কি বললো, সেরকম কোনো মানে নিয়ম টিয়ম করে দেয়নি। সো যখন তার এই ফোন নাম্বারের মধ্যে অনেক কি দিল, ABC ইনপুট দেওয়া শুরু করলো। এখন বলো, এই মহাশয় বেশি ইরোর ফেস করবে না? কোচ সে তো তার যে ইউজারকে বুঝাতে পারবে না যে ভাই ফোন নাম্বারে না খালি ইনপুটই দেওয়া লাগে, 0 1 2 দেওয়া লাগে, এর বেশি দেওয়া যাবে না। কাস্টমার ভুল করবে, সো ভুল করলে ইওর বেশি হবে। কিন্তু তুমি তো বুদ্ধিমান, তুমি কি করছো, ফোন নাম্বারে যে কমান্ড বক্স এখানে এমনে কোডিং করছো যেন সেখানে নাম্বার ছাড়া কিছু দেওয়াই যাবে না। তো তোমরা দুই ভাবে কাজ করছো। সো এই যে তুমি আগে ভাগে একটা প্রবলেম আসতে পারে, একটা রিস্ক হতে পারে, সেই রিস্কটার জন্য একটা সলিউশন রেডি করে রাখলা, এটাকে বলা হয় প্রোঅ্যাক্টিভ। সো রিস্ক ম্যানেজ প্রোঅ্যাক্টিভ। সো রিস্ক ম্যানেজমেন্টে যে আমরা প্রোঅ্যাক্টিভ করে থাকি সেটা হলো এইটা, যে রিস্ক আসতে পারে তা আগে ভাগে সলভ করে রাখা। এবার চলো আমরা আরেকটা উদাহরণ বুঝি। ধরো রিস্ক চলেই আসলো, এটা থেকে না আমরা একটা উদাহরণ নিই, তাহলে আরো বেটার বুঝতে পারবো। ওই যে অনেক সময় এক্সেপশন হ্যান্ডলিং একটা কথা আছে না, এক্সেপশন হ্যান্ডলিং, এটা আমরা টার্মটা তো কোডিং অনেকবার শুনছি। এটা কেমন ধরনের হয়? ধরো তুমি তোমার ওয়েবসাইটে একটা ছবি দেখাবা, তো তোমার এই ছবিটা এখানে লোড হবে তোমার ডেটাবেস থেকে। যদি ছবিটা যখন সময় আমাদের নেট স্লো হওয়ার কারণে ছবিটা এখানে লেট হয়, সো দেখবা ছবির ব্লকে IM যে একটা কথা লেখা থাকে। তার মানে আমাদের কোডাররা কি করছিল, যদি কখনো এমন রিস্ক আসে যে আমাদের ছবির ডেটা আসতেছে না, তাহলে আমাদের কনজিউমারকে আমরা ইমেজ দেখাবো। সে একটা প্রোঅ্যাক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট করছে। ভালো কথা। এখন ধর এমন কোন সিচুয়েশন আসলো, সামহাও একটা ইরো চলে আসলো, কারণ সেই ধরো এখানে একটা একটা ইরো চলে আসলো, হ্যাঁ, সেইটা তুমি প্রোঅ্যাক্টিভ দিয়ে তো সব ইরোর সলভিং করা যাবে এমন তো না। অনেক সময় থাকে না যে ধরো তুমি ছাতা নিয়ে তুমি বৃষ্টির সময় বের হইছো, যা দেখছো বন্যা হয়ে গেছে। এখন আমি তো ছাতাতে তো আমি, ধরো তুমি তো এখন ছাতাটা টুক করে এমনি করে ভেলা বানিয়ে হেঁটে যেতে পারবে না, তাই না? ইউনিট কি একটা আনাদার, তুমি একটা রিক্সা বুক করবা,
তো তুমি কি করলা, একটা রিক্সা বা একটা বাইক, সুন্দর বাইক তুমি বুক করলা যে বাইক চালিয়ে ভার্সিটি যাবো। তাই দেখো, তুমি ছাতা নিয়ে বের হয়েছিলা, প্রোঅ্যাক্টিভ কাজ। মানে তুমি একটা ইরোর আসলে সেটা ম্যানেজমেন্ট জন্য কাজ করছো, কিন্তু এখন এমন ধরনের ইরোর আসছে যার ধরলে তুমি আগে কোনো কাজ করো নাই, সেই ইরোর থেকে এখন কি বাঁচতে হবে না? যার জন্য তুমি একটা সাইকেল বা একটা মোটরসাইকেল বুক করে ভার্সিটি গেলা। সো রিক্স আসার পরে সেই জন্য তুমি যে ইরোরটা সলভ করলা, এটাকে বলা হয় তোমার রিঅ্যাক্টিভ। সো একদম সামারি টাইপ বলে দেই, প্রোঅ্যাক্টিভ আগে ভাগে কিছু রিস্কের জন্য প্রিপেয়ার থাকা, রিঅ্যাক্টিভ যদি রিস্ক এসেই পড়ে সেই রিস্ককে কিভাবে সলভ করা যায় সেই কাজগুলো করা। তো আশা করি রিঅ্যাক্টিভ আর প্রোঅ্যাক্টিভটা বুঝতে পারছো। এইটাতে আমি এত টাইম কেন দিলাম, কজ তোমার প্রথম উদ্দেশ্য সিনারিও যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেখানে পড়ে বুঝতে হবে এটা কি রিঅ্যাক্টিভ নাকি প্রোঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ, ঠিক আছে? সো এটাকে বুঝতে হবে। সো যদি আমরা এইটা বুঝে থাকি, আশা করি আর কোনো প্রবলেম আসবে না। বাকি যা আছে 2-3টা টার্ম মুখস্থ করলে আমাদের হয়ে যায়। এইটাই বোঝার ছিল। সো চলো ব্যাক করি আমাদের স্লাইডে। ওকে, এই যে রিক্স অনেক কিছু বলছি, যে রিঅ্যাক্টিভ যে আগে থেকে ব্যাকআপ রেডি রাখা, প্রোঅ্যাক্টিভ কি প্রবলেম হওয়ার পরে অ্যাকশন নেওয়া, যেমন কি সার্ভার ক্রাশ হলে ব্যাকআপ খোঁজা। আর প্রোঅ্যাক্টিভ এর মধ্যে আমাদের কি কি অ্যাডভান্টেজ আছে, ড্যামেজ কম হয়, বেটার কন্ট্রোল পাওয়া যায়, প্রজেক্ট সেফার হয়। আর রিঅ্যাক্টিভ এর ক্ষেত্রে কি ড্যামেজটা বেশি হয়ে যায়, টাইম লস হয়, কস্ট বাড়ে। এমসিকিউর জন্য এগুলো লেখা রেখো। এখন এই যে ডিস্ক প্রজেকশন এস্টিমেট, আমি যে এই 2টা টার্ম আর এই 4টা টার্ম সুন্দর করে টার্ম গুলো মুখস্থ রাখবা, নামগুলা। অনেক সময় ছোটখাটো শর্ট কোশ্চেন কুইজের মধ্যে দিয়ে দেয়, বুঝছো, যে রিস্ক প্রোটেকশন বা রিস্ক এস্টিমেশন এগুলার ক্রাইটেরিয়া গুলো লেখো। সো এমনি এমনি জাস্ট বা মানে এমসিকিউ টাইপে আসে, বাট হালকা একটু মাথায় রেখো, বুঝছো, যে রিস্ক প্রোটেকশন 4 ধরনের: এস্টিমেট প্রোটেকশন, ডিফাইন কনসিকিউশন, সরি কনসিকিউ আরে কনসিকুয়েন্স, তারপর হলো এস্টিমেট ইম্প্যাক্ট, আর হলো নোট অ্যাকুরেসি। সো এই 4 ধরনের তোমার আমরা রিস্ক পজিশন করে থাকি। ভাই এগুলা মিনিং কি? দেখো, এই যে এস্টাবলিশ প্রবাবিলিটি মানে কি, রিস্ক হওয়ার প্রবাবিলিটি নির্ধারণ করা, মানে রিস্ক যে হতে পারে সেটা কত পার্সেন্ট, এই ধরনের আমরা একটা ম্যাথ সামনে পাবো। ডিফাইন কনসিকুয়েন্স মানে একটা কি তোমার একটা ধরো একটা ইরো হয়েছে, সেই ইরো হওয়ার কারণে আর কি কি তোমার ক্ষতি হতে পারে সেগুলো একটা অ্যানালাইসিস করা। আমরা কিন্তু সবই মানে কি ভাবতেছি, এখন তো রিস্ক আসে নাই। রিস্ক আসার আগে আমরা হইতেছি যে এই ধরনের রিস্ক আসতে পারে, হলে কি করব। এক্সাম হলে যা দিয়ে দেখি কোশ্চেনটা কমন পড়ে নাই, তাহলে কি করব, তোমরা বানায় লিখবো। এই যে আমরা কিছু কিছু রিস্ক প্ল্যান করতেছি, রিস্ক আসলে কি সলিউশন করব, এইগুলো যে সেখানে আছে। তারপরে এই যে এস্টিমেট করব যে রিস্কটা যদি হয়েই যায় কি পরিমাণ ইম্প্যাক্ট আসতে পারে, আর রিস্কটা এস্টিমেটটা কতটুকু অ্যাকুরেট সেগুলো প্ল্যান করা। সো যেহেতু এটা একটু থিওরি টাইপ, আমাদের এক্সপ্লেন বেশি করতে হয়, মানে এক্সপ্লেন হালকা করতে হয়। তোমরা মাথায় কি রাখবা যে রিস্ক পজিশনের 4টা টার্মটা একটু জাস্ট মুখস্থ করবা, আর এগুলা কি যেটা বললাম একটু মাথায় রাখবা, ঠিক আছে? এখানে আর কিছু নাই। এখানে কিছু এমসিকিউর জন্য আছে যে রিস্ক কয় ধরনের: পারফরমেন্স রিস্ক, কস্ট রিস্ক, সাপোর্ট রিস্ক, স্কেডিউল রিস্ক। এই টার্মটা আমরা মুখস্থ রাখবো যে রিস্ক কয় ধরনের হয়। সো এই যে এই শর্ট শর্ট কিছু জিনিস আমি বলতেছি, জাস্ট টার্ম গুলো মুখস্থ রাখবা আর আইডিয়াটা রাখবা। যেমন পারফরমেন্স রিস্ক কি, সফটওয়্যার রিকোয়ারমেন্ট ঠিক মতো ফুলফিল করে না। কস্ট রিস্ক কি, বাজেট বাড়তে পারে। সাপোর্ট রিস্ক কি, ফিউচার মেইনটেন্স ইজি হবে নাকি। তো তুমি এমন একটা কোড করলা যে ফিউচারে তুমি কোনো কিছু অ্যাড করতে গেলে পারতেছো না, এই সাপোর্ট রিস্ক হয়ে যাচ্ছে না। সো কোড এমন ভাবে করতে হবে যেন ফিউচার আপডেট সেটা সম্ভব হয়। শিডিউল রিস্ক মানে শিডিউলে একটা কম বেশি টাইম কমে গেল। সো কি কি মুখস্থ রাখবো বা কি কি মনে রাখবো, এই যে রিস্ক পজিশন এই 4টা নাম মনে রাখবা, আর এই যে রিস্ক কম্পোনেন্টের এই 4টা নাম মনে রাখবা। মানে অনেক সময় কোশ্চেনে বলে দেয় যে এখানে রিস্ক কম্পোনেন্টে কোন কোন জিনিসটা বলা হয়েছে। সো জাস্ট এই 4টা টার্ম লিখে হালকা একটু এক্সাম্পল দিয়ে মানে বুঝাইলেই সুন্দর হয়ে যায় আর কি। এখানে একটা ম্যাট্রিক্স আছে, খুদাই উই ডোন্ট কেয়ার, এমসিকিউ তেমন আসবে না। এখান থেকে একটা এমসিকিউ আছে, তোমার ধরো একটা
একটা এক্সাম্পল, এমসিকিউ তে এমন একটা এক্সাম্পল দিয়ে বলবে এইটা কোন রিস্কের আন্ডারে পড়ে, প্রোডাক্ট সাইজ নাকি বিজনেস ইম্প্যাক্ট নাকি কাস্টমার ক্যারেক্টারিস্টিক্স নাকি প্রসেস ডিফাইন পিআর, মানে এগুলো কার আন্ডারে পড়ে, চারটা অপশন দিয়ে দেবে, একটা আমাদের কিনতে হবে। তাহলে কি হয় বুঝবো ভাই, চলো বুঝি। প্রোডাক্ট সাইজ কি, সফটওয়্যার সাইজ অনেক বড়, এমন কোন রিস্ক থাকলে পিএস এর আন্ডারে পড়ে। বিজনেসের প্রেশার আছে, বিজনেস ইম্প্যাক্ট, কাস্টমারের রিকোয়ারমেন্ট চেঞ্জ হতে পারে, কাস্টমার ক্যারেক্টারিস্টিক্স, ডেভেলপমেন্ট প্রসেসে কোনো সমস্যা, পিআর, তারপর কি প্রপার টুল নাই, ডেভেলপমেন্ট দিই, দেখছো এক্সাম্পলের সাথে কিন্তু আমাদের সম্পর্ক ডিরেক্টলি আছে। সো তেমন যে কঠিন মুখস্থ হবে তা না, কিন্তু আমরা পড়ে মনে রাখতে পারবো। টেকনোলজির সমস্যা, টেকনোলজি রিস্ক, টিমের সমস্যা, স্টাফ এক্সপিরিয়েন্স। সো দেখছো, সো দেখেই এটা প্যারা খেলো না যে সবকিছু আমরা মুখস্থ রাখবো, এগুলো হালকা আমরা দেখলেই মনে রাখতে পারবো। ডান ডান, এখানে কিছু আসবে না, প্যারা খাও না। এইটা একটু ইম্পর্টেন্ট, RMM প্ল্যান। এইটা অনেক সময় ইতি কোশ্চেনে বলে দেয় বা শর্ট কোশ্চেন আসে যে RMM প্ল্যানটা কি, সেটা ব্যাখ্যা করো। জাস্ট তোমাকে এই তিনটা আমাদের কিওয়ার্ড মাথায় রাখতে হবে, এন্ড সেইটা হলো আমরা প্ল্যান করব। সো যে মাইটিগেশন মানে কি, রিস্ক কমানো প্ল্যান, মনিটরিং মানে কি, রিস্কটা অবজার্ভ করব, ম্যানেজমেন্ট মানে কি, রিস্ক হলে কি করব। সো তিনটা সুন্দর করে মাথায় রাখবা। RMM, এমসিকিউ তো চলে আসে নিচের কোনটি RMM না। সো RMM মানে কি, রিস্ক, এই যে মাইটিগেশন, মনিটরিং, ম্যানেজমেন্ট, এই তিনটা বাজে যেটা আসবে সেটাই না, ঠিক আছে। তো সুন্দর করে এই তিনটা কিওয়ার্ডটা মাথায় রাখবা। আর মনে রাখবা মাইটিগেশন মানে কি, রিস্ক কমানো প্ল্যান, মনিটরিং মানে কি, রিস্ক অবজার্ভ করা, ম্যানেজমেন্ট মানে কি, রিস্ক হলে কি করব। জাস্ট এতটুকু মাথায় রাখলেই হবে। আর এই যে বলছিলাম ভাই একটা ম্যাথ আসতে পারে, এইটাই হলো সেটা, এটা এমসিকিউ তে দেওয়া যায়, এটা এমসিকিউ ম্যাথ। ম্যাথটা কেমন, কোশ্চেনটা বলো। 60 reusable software component were planned, ভালো কথা। 70% can be reused, ভালো কথা। 18 কম্পোনেন্ট আমাদের নতুন করে তৈরি করতে হবে। তো যেটা নতুন করে তৈরি করতে হবে সেটা প্রথমে ফোকাস করবা। তারপর আবার কোশ্চেনটা পড়বা, যে বলা থাকবে যে আহ প্রতিটা লাইন অফ কোড করতে $14 লাগে, প্রত্যেকটা লাইন অফ কোড করতে $14 লাগে, আর এক একটা কম্পোনেন্টের জন্য আমার 100 লাইন অফ কোড লাগবে। সো তোমার এখন কি করবা, এই তিনটাকে গুণ করে দিলেই আমি আমাদের টোটাল কস্টটা পেয়ে যাব। কেমনে, আমার 18টা কম্পোনেন্ট বানাতে হবে, পার কম্পোনেন্টে আমার 100 লাইন অফ কোড লিখতে হবে, পার কোডের জন্য লাগে আমার $18। তো যে অ্যান্সারটা পাবো সেটাই হলো আমাদের কম্পোনেন্টের কস্ট। আর লাস্ট একটা কি, রিস্ক এক্সপ্লোজার, কোশ্চেনে তোমার একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে, তার সাথে খালি কি এই অ্যান্সারটা গুণ করে দিয়ে যে মানটা পাবা সেটা হলো রিস্ক এক্সপ্লোজার। সেই ছোট্ট একটা ম্যাথ এক্সামে দিয়ে দেয়, আমাদের এমসিকিউতে আসছিল, তো আসছে যেন ধুমধাম পেরে যাও। আর এটা মনে রাখবা, যদি আর এই মানটা আমাদের অনেক বেশি থাকে তাহলে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। আর এই যে এক্সপ্লোজারের মান যত বেশি আমাদের তত বেশি রিস্ক আসার চান্স বেশি, তো তাড়াতাড়ি কাজ করতে হবে। এইবার লাস্ট একটা আমাদের কিওয়ার্ড মুখস্থ রাখা আসছে, মানে বললাম থিওরিটাই তো। সো ট্রাই করবে কি কিওয়ার্ড গুলা মাথায় রাখার, দেন ওইটা সম্বন্ধে কি বলতেছে এইটা বুঝার, দেন বাকিটা সুন্দর করে বানাও লেখা যায়, কসমে আইডিয়াটা মেন। যেমন দেখো আমাদের যে রিক্সে কিছু ফ্রেমওয়ার্ক আছে, ওই যে বলছি না যে ওবিতে তোমার প্রথমে আইডেন্টিফাই করতে হয় এটা কি প্রোঅ্যাক্টিভ নাকি রিঅ্যাক্টিভ। তারপর এখানে আরেকটা কোশ্চেন তোমার এমন দেয়, কোনটা যেন বলতে বললাম, এই যে এখানে রিক্সের কোন কোন কম্পোনেন্ট নিয়ে কথা বলা আছে। এখন একটা সিনারি দেখে বুঝলা পারফরমেন্স রিক্স, কস্ট রিক্স নিয়ে কথা বলা আছে, দেন বলবা যে উদ্দীপকে পারফরমেন্স রিক্স আর কস্ট রিক্স নিয়ে কথা বলা আছে। সো এই টার্মটা মনে রাখবা। আর লাস্ট কি মনে রাখতে বলছি, RMM আর ইন্ডিয়ান, এটাই লাস্ট। সেটা হলো কি কি ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা রিস্কটাকে ম্যানেজমেন্ট করতে পারি। মানে এখন তো রিস্ক চলে আসছে, ম্যানেজমেন্টের কাজ যাচ্ছে না, তো ম্যানেজমেন্ট হয় প্রথমে রিস্কটাকে আইডেন্টিফিকেশন করি কি রিস্ক আসছে, পরে সেটাকে অ্যানালাইসিস করি, পরে সেটাকে নিয়ে প্ল্যানিং করি, পরে সেটাকে মনিটরিং মানে অবজার্ভ করতে থাকি। এই চারটাতে আমরা হলো তোমার রিস্ক ম্যানেজমেন্ট করে থাকি। সো টার্ম গুলো জাস্ট মনে রাখলেই হয়ে যাবে। আর রিস্ক খোঁজার কয়টা মেথড আছে মনে রাখবা, তিনটা, চেকলিস্ট, ব্রেনস্টর্মিং, ক্যাজুয়াল ম্যাপিং। কি কি, চেকলিস্ট করা, ব্রেনস্টর্মিং করা, ক্যাজুয়াল ম্যাপিং করা। এমসিকিউ এখান থেকে একটা পাওয়াই পাবা। যেমন কি থাকে, নিচের কোনটি তোমার রিস্ক আইডেন্টিফিকেশনের
আন্ডারে পড়ে, ব্রেনস্টর্মিং লেখা থাকবে, টুক করে দিয়ে দিবা। ব্রেনস্টর্মিং মানে কি? দেখো, স্টেক হোল্ডারদের সাথে বসে কথা বলে যে রিস্কটা বের করা। ক্যাজুয়াল ম্যাপিং কি? যে এখানে দেখো, তোমার চেকলিস্ট কি? পুরানো প্রজেক্টের এক্সপিরিয়েন্স ব্যবহার করা। ব্রেনস্টর্মিং কি? সবাই মিলে ডিসকাশন করে রিস্ক খোঁজা। মানে কাদের সাথে? স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার কাদের বলা হয়? যারা আমাদের তোমার প্রজেক্টের যে কাস্টমার বা আমাদের যাদের থেকে আমরা প্রজেক্টের রিকোয়ারমেন্ট কালেক্ট করছি তাদের বলা হয়। ক্যাজুয়াল ম্যাপিং, ক্যাজুয়াল ম্যাপিং কি? ইফেক্টের রিলেশন বের করা। ডেভেলপমেন্ট রিস্ক, ডিলে, লেট ডেলিভারি। তুই দেখো, যদি ডেভেলপমেন্ট রিস্ক থাকে তাহলে কি ডিলে আসবে, ডিলে মানে কি? লেট ডেলিভারি হবে। সো ক্যাজুয়াল ম্যাপিং এর অংশ। জাস্ট এতটুকু মাথায় রাখলেই হবে, এখানে তোমার বেশি কিছু আসে না। বোয়েমের 10টা ডেভেলপমেন্ট রিস্ক আছে, জাস্ট ফর এমসিকিউ। জাস্ট 10টা পড়বা, আছে বলবে। মানে বোয়েম তো আমাদের সফটওয়্যারে অনেক অনেক কথা বলে গেছে, জাস্ট হালকা রিডিং দিও, তেমন কিছু নেই। জাস্ট যদি বলে গোল্ড প্লেটিং মানে কি? মানে কি আমাদের যে রিকোয়ারমেন্টটা থাকে সেটা কতটা তোমার ক্লিন রিকোয়ারমেন্ট দিছে কিনা সেটার উপর, মানে স্টেবল রিকোয়ারমেন্ট কিনা, গোল্ড প্লেটিং এর যে অংশটা। আমরা সামনে একটু আরেকবার দেখবো, সমস্যা নেই। বাট মনে রাখবা এই 10টা থেকে জাস্ট এমসিকিউ আসে। সো ঠাড়া বুঝতে পারার কোনো প্রয়োজন নেই, একটু হালকা বুঝলেই হবে। লাস্ট টার্ম, রিস্ক প্ল্যানিং স্ট্র্যাটেজি। আবারও বলি, ওবি কোশ্চেনটাতে প্রথমে আমাদের ধরতে হয় যদি রিস্ক থেকে কোশ্চেনটা আসে, এটা কোন ধরনের রিস্ক? এটা কি প্রোঅ্যাক্টিভ নাকি রিঅ্যাক্টিভ? যদি হয় তাহলে আমাদের তোমার রিস্ক প্রোটেকশনের জন্য আমরা কি কি করতে পারি। দেন আমাদের একটা কোশ্চেন আসে, তোমার কোথায় কোথায় এই যে আরএমএম প্ল্যানটা আসে, যে আমরা কোন প্ল্যান ইউজ করে আমরা এটাকে ভালো মতো কন্ট্রোল করতে পারি। তো এটা লেখলা, লেখার পর তোমাকে এমন আসবে যে কি কি ফ্রেমওয়ার্ক করা যেতে পারে, যে 4টা ফ্রেমওয়ার্কের নাম লেখলা। দেন তোমার লাস্টে বলতে পারে রিস্কটা আইডেন্টিফিকেশনের জন্য তুমি কি কি মেথড ইউজ করতে চাইতেছো। বলবা যে চেকলিস্ট ইউজ করতে পারি, ব্রেনস্টর্মিং করতে পারি, ক্যাজুয়াল ম্যাপিং করতে পারি। অ্যান্ড ইন দি এন্ড সবার লাস্টেরটা হলো স্ট্র্যাটেজিটা কি। সো রিস্ক অ্যাভয়েড করা আমাদের স্ট্র্যাটেজি, রিস্ক রিডাকশন করা। যদি রিস্কটা দেখো, আমরা আগে থেকে যে ফিচার কমিয়ে দেবো, যেমন ডেডলাইন মেনটেন করতে পারি। মানে রিস্ক যেন ধরো লগ ইনের একটা ফাংশনে তুমি রিস্ক দেখতে পারতেছো, হয় এটাকে আগে থেকে সামলাও না পরশুটাকে কেটে ফেলো, রিস্কটা না আসে। তারপর কি? রিস্ক রিডাকশন। তো রিস্কের প্রবাবিলিটি কমায় ফেলা, এমন হবে আগে থেকে প্রোটোটাইপ তৈরি করা, তারপর দেখা যায় যে এখানে এখানে সমস্যা হতে পারে, সেখানে আগে কাজ করা। রিস্ক ট্রান্সফার, রিস্ক অন্যের উপরে দেওয়া দাও। এটা একটা মজা হলো, ব্যাপারটা এমনই। ধরো কি হয়, ধরো তোমরা 3 বন্ধু একটা প্রজেক্টে কাজ করতে গেছো, হ্যাঁ। এখন ধরো একটা জায়গায় ভুল হয়েছে, ধরো কি বলে, এই মামা তোর দোষ, সেটা তোর দোষ, তোমার রিস্ক ট্রান্সফার করে দাও না। সফটওয়্যার দুনিয়া তো এমনই হয়, ওরা টুক করে বলে দেয় এটা টেস্টারদের দোষ, এটা ডেভেলপারদের দোষ, এটা অ্যানালাইসারের দোষ, এরকম ওটা দোষটা ট্রান্সফার করে দেয়। সো এটা হলো স্ট্র্যাটেজি। চুরিবিদ্যা হলো এই 3টে হলো স্ট্র্যাটেজি। সো ওবি কোশ্চেনে এমনই সুন্দর করে অ্যান্সার করে দিবা। প্রথমে বলবা এটা কি রিঅ্যাক্টিভ নাকি প্রোঅ্যাক্টিভ, কি কি স্ট্র্যাটেজি নেওয়া যায়, তারপর আমাদের আইডেন্টিফিকেশনের জন্য কি কি টেকনিক ব্যবহার করতে পারি, তারপর আমরা কি কি স্ট্র্যাটেজি নিচ্ছি। মানে ওবিতে যে সেটুকু একটু এক্সপ্লেন করে লিখে দিলেই 15 মার্ক তোমার হাতে, যদি রিক্স থেকে আমাদের কোশ্চেনটা আসে আর কি। সো কোশ্চেন আসতে পারে হয় রিক্স থেকে, হয় আমাদের টেক্সটিং স্লাইড থেকে। নাও লাস্ট ম্যাথ, তেমন কিছুই না, জাস্ট অল্প 2 মিনিটের ম্যাথ। এই একটা সূত্র, রিক্স এক্সপ্লোজারের একটা সূত্র, বিফোর আফটার ডিভাইড বাই টোটাল কস্ট রিডাকশন। কোশ্চেন এমন বলাই থাকে, দেখো মানে এমসিকিউ তে আসে, বুঝছো, এগুলো মেন এক্সামে আসে না, মানে থিওরি টাইপের জন্য আসে না। তো বলে দেয় দেখো, রিক্সের বিফোরে মানে রিক্স আসার আগে 20% চান্স মোট কস্ট দেওয়া থাকবে, রিক্স আসার পরে একটা কস্ট আর পার্সেন্টেজ দেওয়া থাকবে। সো খেয়াল করো তোমার ম্যাথটা কি হবে, রিক্স আসার আগে 20,000, 20% ইন্টু 20,000 মাইনাস রিক্স আসার পরে ড্যামেজ কত, 5% ইন্টু 20,000। অনেকে আমরা ভুল করে কি এই কস্টের সাথে দিয়ে দিই, এটা কি রিক্স রিডাকশন করার পরে টোটাল কস্টিং, এটা না, মেন কস্টিং এর সাথে গুণ দিবা, তারপর টোটালটাকে ভাগ দিবা এই সেকেন্ড কস্টিংটা দিয়া, এতটুকু। 20,000 ইন্টু 20%, তারপর কি রিস্ক এখন চলে আসছে, চলে আসার পর কত পার্সেন্ট হয়েছে, 5%। তো 20,000 ইন্টু 5%, টোটাল অ্যান্সারটাকে 1500 দিয়ে ভাগ দিয়ে দিব, মানে যেখানে যে কস্টিং দেওয়া থাকবে সেটাতে যা ভাগ দিয়ে দিব। দেন যে অ্যান্সারটা আসবে এটা কি বলা হয়, আরএলএল এর মান। আরএলএল এর মান যদি 1-এর বেশি হয় তাহলে আমাদের রিক্সের যে আমাদের যে এটা নিব যে ওর দিক, মানে যে আমরা যে রিক্স
রিক্স এভুলেশনটা করছি, এটা নিয়ে কাজ করা অর্ধির। সে এমসিকিউতে এটা দিয়ে দেয় যে আরএল এর মান একের বেশি নাকি একের কম হলে অর্ধিত হবে। তো সুন্দর করে দাঁড়িয়ে দিবা একের বেশি হলে অর্ধিত, আর যদি একের কম হয় নট অর্ধিত। সো লাস্ট এমসিকিউটাও বুঝাইয়া দিলাম সে কি কি আসতে পারে গাইস। তো সুন্দর করে পড়ো। এই তো ছিল আমাদের ফার্স্ট পার্ট। সো আবারও বলতেছি, যখন রিক্সটা পড়বা এখানে আগে আসবা, সুন্দর করে রিক্স নিয়ে অনেকগুলো কথা বলছি হবে। হবে তো হ্যাঁ, এসে রিক্স নেওয়া যে সুন্দর করে কয়েকটা এমসিকিউ আছে, সবটা পড়বা, পড়ে এমসিকিউ লাগাবা, প্র্যাকটিস করবা। ইন দি এন্ড তোমাদের জন্য, সো তোমাদের প্ল্যান কি থাকবে, আগে ভিডিওটা সুন্দর করে বুঝে স্লাইডটা পড়ে দেন এই জেমে আসা, জেমও শেষ, তারপরে এমসিকিউতে ঢোকা। কজ জেমটা বেশি আমি তোমাদের দিব, কজ জেমটাতে ভালো মতো বুঝানোর সাথে এমসিকিউ প্র্যাকটিস করা আছে, দেন এসে এটা পড়বা। তো আশা করি এত ভালো মতো প্রিপারেশন নিলে এমসিকিউ 30-30 পাবা। সো ইন্ডিয়ান, এই তো ছিল আজকের ভিডিও। আর আমরা সেকেন্ড পার্টে পুরোটা শেষ করে দিব, যেহেতু প্রথম পার্টটা আমরা শুধুমাত্র আমাদের ম্যাথমেটিক্যাল পার্টটা রেখেছিলাম, তাই এতটুকুই রাখছি। আর আমরা ভিডিওটা পাবো হলো, আমরা আমাদের এই ভিডিওটা পাবো হলো আমাদের এই মিউমিক পিছনে চলে আসবো। সুন্দর করে আমি একটা সফটওয়্যারের এখানে যে আমাদের প্লেলিস্টটা আছে, এই যে প্লেলিস্ট, এই প্লেলিস্টেই আমি তোমার আপলোড করে দিব এখানে ফাইনাল টার্ম অনুযায়ী। সো দুইটা পার্টি আপলোড হবে, সো দেখতে থাকো। যদি কোনো সমস্যা হয় ফিল ফ্রি টু আস্ক মি। যে কোনো পার্ট না বুঝতে থাকলে, আর এজ স্টুডেন্ট হয়তো আমার কোনো পথে কোনো ভুল ত্রুটি হতেই পারে, যদি কোথাও ভুল হয় প্লিজ জানিও, আমি শিখতে অনেক ভালোবাসি। অ্যান্ড গুড লাক গাইস ফর ফাইনাল টার্ম। সো ম্যাথমেটিক্যাল টার্মটা ভালো মতো পড়ো, যদি এটা কুইজেও আসে আর একটা এক্সামেও ভালো একটা মার্ক আমাদের ক্যারি করবে। সো এই তো, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, and আমাদের মিউমিকের সাথে পাশে থেকো। আর যদি খাবারগুলো টেস্ট করতে মন চায় তবে প্লিজ ট্রাই দোস ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি ফুডস, বিশেষ করে কলা পাতা গরম মশলা ভাপা বা যে কোনো খাবার। সো সব ট্রাই করো, অ্যান্ড তোমাদের এক্সপিরিয়েন্স আমাকে জানিও। ইন্ডিয়ান, আলবিদা।